স্যার, ওদের কি এখনই মেরে ফেলবো, না ওদের বস আসা পর্যন্ত অপেক্ষা করব? ওদের বস আসুক, তারপর আমি ওদের সবাইকে একসাথে মারবো। একটা প্রশ্ন করব কি? কি প্রশ্ন? ওই কিবরিয়ার উপর আপনার এত রাগ কেন? এর পিছনে কারণ আছে। কি কারণ? কারণ ওই কিবরিয়ান জন্য ছোটকালে আমি আমার, আচ্ছা পরে বলবো, আগে ওদের কাহিনী শেষ করে নেই। ওকে স্যার, এখন ওই কিবরিয়া যদি না আসে? ওকে আসতেই হবে। ও যদি না আসে তাহলে এদের এত ভয়ানক মৃত্যু দিব যা ওরা কখনো কল্পনাও করতে পারবে না। এইদিকে ওরা অপেক্ষা করতে থাকে। অনেক সময় পার হয়ে যায়, কিবরিয়া এখনো আসেনি। স্যার, এরপর তো মনে হয় আর অপেক্ষা করা যাবে না। তাহলে অ্যাটাকের জন্য প্রস্তুত হও। সব এজেন্ট অ্যালার্ট হয়ে যায়, কাউকে বাঁচিয়ে রাখবে না। ওকে স্যার, তাই হবে। এরপর ওরা একে একে সবাইকে মারতে থাকে। ওদের এমনভাবে মারতে থাকে যে ওদের মৃত্যুর রহস্য যে বের করবে তার রুহু পর্যন্ত কেঁপে উঠবে। ওদের সবাইকে মারা শেষ হলে সবাইকে মারা যখন শেষ তখন একটা কাজ করো, এই পিস্তলগুলো আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দাও। আর আবির, বড় স্যারের সাথে কথা বলে কিছু রাশিয়ান অস্ত্রের ব্যবস্থা করো। এইগুলো চালিয়ে আর মজা পাচ্ছি না আগের মতো। কি বলেন? এইগুলো 1 মাস আগে এনেছিলাম। তো এখন আবার আনানোর ব্যবস্থা করো। আচ্ছা, আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি। কিন্তু স্যার, এই প্রশ্নের উত্তর তো পেলাম না। কোন প্রশ্নের? কিবরিয়ার উপর এত রাগ কেন? যদি মাফিয়া জগতের সেরা কিবরিয়া, কিন্তু এর আগে এত মিশনে গিয়েছি আমরা, সব মিশনে মাফিয়াদের আপনি খুব সাধারণভাবে মেরেছেন, কিন্তু এই কিবরিয়ার কথা শুনলে আপনি এরকম কেন করেন? কারণ এই কিবরিয়ার জন্য আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। কিভাবে? সে অনেক কাহিনী। এর উত্তর জানতে হলে আমার ছোটবেলার কাহিনী জানতে হবে। কেননা ছোটবেলার কাহিনীর মধ্যে লুকিয়ে আছে আমার আমেরিকার আসার গল্প আর এজেন্ট হওয়ার গল্প। তাহলে শোনান আমাকে। আচ্ছা তাহলে শুনো। ছোটবেলায় আমি যখন বাবা মায়ের সাথে নতুন একটা জায়গায় আসি আমরা, অতীত। আকাশ, তুমি বড় হয়ে কি হতে চাও? মা, আমি ও বাবার মতো পুলিশ অফিসার হব। না সোনা আমার, তুমি পুলিশ অফিসার হবে না। তাহলে আমি বড় হয়ে কি হব মা? তুমি বড় হয়ে একজন সেরা সিক্রেট এজেন্ট হবে। সিক্রেট এজেন্ট? সেটা আবার কি মা? সিক্রেট এজেন্ট হচ্ছে এরপর মা আমাকে সিক্রেট এজেন্টের গল্প শোনাতো। আমিও মনোযোগ দিয়ে শুনতাম, কেননা গল্পটা আমার খুব ভালোই লাগতো। কেননা সিক্রেট এজেন্ট এত পাওয়ারফুল হয় তা আমার জানা ছিল না। এইদিকে আকাশের বয়স বর্তমান 20 বছর প্রায় শেষ। আকাশ ওর বাবা মায়ের সাথে অনেক আনন্দ করে বাড়িতে ফিরছিল। এইদিকে পরের দিন আকাশ, তুমি আজকে কোথাও যাবে না? আমার একটু কাজ আছে। আজকে আমরা একটা অপারেশনে যাব, বাবা, কিসের অপারেশন? কিবরিয়াকে নিয়ে। বাবা, তুমি সব সময় এই লোকটার পিছনে পড়ে থাকো। এই লোকটা কি বেশি খারাপ? হুম, বাবা, ওই লোকটা অনেক খারাপ। আচ্ছা বাবা, সাবধানে যাও তাহলে। ওকে, তুমি তাহলে কলেজে যাও। ঠিক আছে বাবা। এদিকে আকাশ কলেজ চলে আসে। এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। অন্যদিকে আকাশের বাবা কিবরিয়া আস্তানায় যায়। কিবরিয়া, যেখানেই লুকিয়ে থাকিস না কেন, তাড়াতাড়ি করে বেরিয়ে আয়, নয়তো কেউ এখান থেকে পালিয়ে বাঁচতে পারবি না। বস বস, পুলিশ তো আমাদের চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। এখন কি করব? সব সময় যা করি, তাছাড়া এটা আমাদের আস্তানা। এখান থেকে খুব সহজে আমরা পালিয়ে যাব। তাহলে তাই করুন। এদিকে কিবরিয়া পালিয়ে যায়। অন্যদিকে আকাশের বাবা ওই জায়গায় যাকে পায় তাকেই মেরে ফেলতে থাকে। এইভাবে 2 মাস চলে যায়। আকাশ ওর পরিবারের সাথে খুব ভালোই সময় কাটাচ্ছিল। একদিন বাবা, আমার তো পরীক্ষা শেষ, চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। কিন্তু আমার হাতে তো এখন অনেক কাজ বাকি আছে। তুমি বরং তোমার মাকে নিয়ে ঘুরে এসো। কিন্তু বাবা, তোমাকে ছাড়া মজা হবে না। আমি যতক্ষণ না পর্যন্ত ওই কিবরিয়াকে না খুঁজে পাবো ততদিন কি করে আনন্দ করি বলো তো? বাবা, তুমি ওই লোকটার নাম নিও না আর। আমি ঘুরতে যাব, তুমিও আমাদের সাথে যাবে। ঠিক আছে, যাব। সত্যি বলছো তো বাবা? হুম, সত্যি। এদিকে আকাশ ওর মাকে এসে সবটা জানায়। ওর মাও অনেক খুশি হয়। এদিকে কিবরিয়া ওর আরো একটা আস্তানায় এসে বসে আছে।
ওই কমিশনার আমার এক এক করে সব আস্তানা ধ্বংস করে দিয়েছে। ওকে তো আমি ছাড়বো না। কিন্তু বস, ওই কমিশনার তো সবসময় টাইট সিকিউরিটির মাঝে থাকে। ওখান পর্যন্ত যাবো কি করে আমরা? তাহলে একটা কাজ কর, ওই কমিশনারের সম্পর্কে সব তথ্য বের করতে থাক। ওকে যে করেই হোক খুঁজে বের করব। আর ওর দুর্বল জায়গা তো থাকবেই, ওই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে বস, কয়েকদিনের সময় দিন, ওর পুরো কুণ্ডলি আপনার সামনে নিয়ে আসবো। ওকে, যাই করিস না কেন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবি। ঠিক আছে। এইদিকে কিবরিয়ার লোক কাজ করতে থাকে। অন্যদিকে আব্বু আম্মু তাড়াতাড়ি চলো। এই তো হয়ে গিয়েছে, চলো এবার। তোমরা যাও, আমি আসতেছি। ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসবে। এইদিকে কিছুক্ষণ পর ওনারা যেতে থাকে কয়েকদিনের জন্য ঘুরতে। রাস্তায় আচ্ছা শোনো, আকাশকে তোমার মতো অফিসার বানাবো নাকি এজেন্ট বানাবো? আমার হিসাবে ওকে এজেন্ট বানানো ঠিক হবে। আমারও একই ইচ্ছে, কেননা এজেন্ট হলে ওর পাওয়ার থাকবে অনেক। শুধু পাওয়ারের জন্য না, ও ওর ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে পারবে। হুম, ঠিক বলেছো। তা ও কি এজেন্টের ব্যাপারে সবটা কি জানে? আব্বু আম্মু আমাকে সবটা বলেছে। তাহলে তুমি ভালো করে পড়াশোনা করবে, তাহলে অনেক ভালো দক্ষ এজেন্ট হতে পারবে। ঠিক আছে আব্বু। এইদিকে ওনারা কথা বলতে বলতে যায়। ছুটিতে পুরো 7 দিন আকাশ ওর বাবা মায়ের সাথে সময় কাটায়। এইদিকে তাহলে বল, কি কি জানতে পেরেছিস? বস, ওই কমিশনারের একটা ছেলে আছে। যদি ওকে কিডন্যাপ করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ওই কমিশনার আমাদের কথায় উঠবে আর বসবে। তা তো হবেই। ওর একমাত্র ছেলে আমাদের হাতে বন্দি থাকলে কমিশনারকে দিয়ে আমাদের সব কিছু ছাড়িয়ে নিব। তবে একটা সমস্যা বস। কি সমস্যা? বস, ওরা কেউ এক সপ্তাহ ধরে বাড়িতে নেই। যখন আসবে তখন না হয় প্ল্যান করা যাবে। তাহলে ওদের উপরে খোঁজ নিতে থাক, কখন কোথায় যায় আর কি করে। ঠিক আছে, তাই চল। এইদিকে আকাশ ওর বাবা মায়ের সাথে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে খেলতে থাকে। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আকাশের কোনো বন্ধু নেই। কেননা ওর বাবা পুলিশ কমিশনার হওয়াতে একটা জায়গায় বেশি দিন থাকতে পারে না, তাই আকাশও কারোর সাথে বন্ধুত্ব করে না। এইদিকে 3 দিন পর পুলিশ কমিশনার বলতেছিস? কেন? কিন্তু আপনি কে? আমি কে তা পরে জানবি, আগে এটা বল তোর ছেলে কোথায়? আমার ছেলে যেখানে থাকুক না কেন, তা জেনে তুই কি করবি? আর তোর পরিচয় কি? এত কথা বলিস কেন? তোকে যা বলেছি তার উত্তর দে। ওই, তুই কি জানিস কার সাথে কথা বলছিস? জানি আমি, তবে তুই মনে হয় জানিস না তোর ছেলে এখন আমার হাতে। কি আবল তাবল কথা বলছিস? সত্যি বলছি, তোর ছেলেকে আমি কিডন্যাপ করেছি। কেন করলি? কোনো না কোনো কারণ তো আছে। তাছাড়া আমার কিছু ডিমান্ড পূরণ করলে আমি তোর ছেলেকে ছেড়ে দিব। কি ডিমান্ড বল, আমি পূরণ করার ব্যবস্থা করব। বেশি কিছু না, ওই দিন আমার আস্তানায় হামলা করে যে ড্রাগসগুলো তুই এনেছিস তা আমাকে ফিরিয়ে দিয়ে তুই তোর ছেলেকে নিয়ে যা। কিবরিয়া তুই? আমি। তাহলে চিনতে পেরেছিস? এখন তাহলে আমি যা বলতেছি তা কর। তা সম্ভব না, ওইগুলো ফাইল হয়ে গেছে, তাই সম্ভব না। ওকে, 2 দিন সময় দিলাম। এই 2 দিন তোর ছেলের যত্ন করব। এরপর তুই যতদিন ড্রাগস না দিবি ততদিন তোর ছেলে আর খাবার পাবে না। তাহলে বুঝতে পারবি আমি কি জিনিস। এমনটা করলে তোর জন্য কিন্তু ভালো হবে না। কথা কম, কাজটা বেশি করার চেষ্টা কর। এইদিকে আকাশের বাবা তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেল। উনি অনেক কিছুরও কল ট্রেস করতে পারলো না। পরে নিজের ছেলের জীবনের কথা ভেবে কিবরিয়া হাতের ড্রাগসগুলো তুলে দিলে ওরা আকাশকে ফিরিয়ে দেয়। এইভাবেই চলতে থাকে কমিশনার ও কিবরিয়ার মধ্যে সংঘর্ষ। এইভাবে 1 মাস পর একদিন আকাশের সাথে ওর মাকে নিয়ে আকাশের বাবা বের হয়। তখন রাস্তায় ওনাদের উপরে অ্যাটাক হয়। কি হয়েছে সামনে? স্যার, আমাদের উপর অ্যাটাক হয়েছে। তাহলে তোমরা বসে আছো কেন? আপনি ম্যাডাম আর আকাশকে নিয়ে এই পথ ধরে পালিয়ে যান। কিন্তু আমি একজন কমিশনার হয়ে পালিয়ে যাব? স্যার, এই ছাড়া অন্য কোনো উপায়ও নেই।
এরপর উনি যখনই পালাতে যাবে তখনই আকাশের মা গুলির আঘাতে মারা যায়। আকাশের বাবা অনেক কষ্টের পর লাশ নিয়ে বাড়িতে আসতে পেরেছে। উনি লাশ নিয়ে বসে আছে। আকাশ, তুমি আর এই দেশে থাকতে পারবে না, তোমাকে আমি বাইরের দেশে পাঠিয়ে দেব। বাবা, আমি বাইরের দেশে পড়তে যেতে পারবো না। দেখো আকাশ, এখানে থেকে পড়লে তোমার জীবন চলে যেতে পারে। তাই তুমি বাইরের দেশে পড়লে তোমার উপর অ্যাটাক কম হবে। তাছাড়া তোমার মায়ের স্বপ্ন তোমাকে যে পূরণ করতে হবে। কিন্তু বাবা, তোমাকে ছাড়া আমি একা একা কি করে থাকবো? কোনো কিন্তু নয়, আমি তোর মাকে হারিয়েছি, তাই আমি চাই না তোকেও হারিয়ে ফেলি। তাছাড়া তুই চিন্তা করিস না, আমি মাঝে মধ্যে তোকে দেখতে অবশ্যই আসবো। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বুঝো। তুমি কিন্তু আমাকে দেখতে অবশ্যই আসবে। আসবো। এদিকে 4 দিন পর আকাশের সব কিছুর ব্যবস্থা করে ফেলে ওর বাবা। আমেরিকায় আকাশের কলেজের সব কিছু ঠিক করে ফেলে, কেননা আমেরিকায় আকাশের বাবার বন্ধু থাকে, তাই আকাশ ওখানে ওনাদের সাথেই থাকবে। সেই জন্যই উনি আকাশকে আমেরিকায় পাঠিয়ে দেয়। এদিকে আকাশ আমেরিকার এয়ারপোর্টে এসে নামে। তখন একটা মেয়েকে দেখতে পায়, একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে যেখানে আকাশের নাম লেখা ছিল। তাই ওই মেয়েটার কাছে যায়। হাই, আপনি যাকে খুঁজছেন সে আমি। হাই, আমি ইরা চৌধুরী, রফিক চৌধুরীর মেয়ে। তা আঙ্কেল আসেনি? বাবা বিজনেসের কাজে একটু দেশের বাইরে গিয়েছে, আর মা আপনার জন্য রান্না করতেছে, তাই উনি আসেনি। তাছাড়া আমার কোনো কাজ নেই, সেই জন্য আমাকে পাঠিয়ে দিল। তাহলে এবার কি যাওয়া যাবে? অবশ্যই যাবে, তাহলে আসুন। ইরা আকাশকে নিয়ে গাড়িতে বসে। এইদিকে আপনারা হয়তো ভাবছেন ইরা আকাশের থেকে বয়সে বড় হবে, কিন্তু না, ইরা আকাশের থেকে 2 বছরের ছোট। বর্তমানে আকাশের 23 বছর আর ইরার 21 বছর। ওরা দুজনে গাড়িতে গিয়ে বসে। কিছুক্ষণ পর আপনি কি কম কথা বলেন? না, কেন? না মানে, এতক্ষণ হয়ে গেল চুপচাপ বসে আছেন। আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই তুমি করে বলতে পারেন। সত্যি? তাহলে তো ভালো, আমি আপনি করে বলতে পারি না। তোমার সম্পর্কে তো আব্বু কিছু আমাকে বলেনি, বা রফিক আঙ্কেলও কিছু বলেনি। এটা তোমাকে সারপ্রাইজ দিব বলে ওনারা বলেনি। আচ্ছা, তোমার নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, চলো আমরা এই রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। লাগবে না। আরে চিন্তা করো না, খাবার খেয়ে বিলের জন্য তোমাকে ফাঁসিয়ে দেব না কিন্তু। শুধু ঠান্ডা হলেই হবে। আচ্ছা বসো, নিয়ে আসতেছি। এইদিকে ইরা গাড়ি থামিয়ে ভেতরে যায়। অন্যদিকে কিছুক্ষণ পরেই একটা লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সেজন্য আকাশ বের হয়ে গাড়ির কাছে যায়। ওইখানে একজন লোক ছিল, তাই ওই লোকের কাছে চলে আসে। আঙ্কেল, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আমাকে হসপিটালে নিয়ে চলো, আমাকে বাঁচাও ওদের হাত থেকে। কারা আপনাকে মারতে চায়? এইদিকে উনি কিছু বলার আগেই জ্ঞান হারায়। উনি জ্ঞান হারাতেই ওনাকে গাড়ি থেকে বের করে আকাশ ওনাদের গাড়িতে নিয়ে আসে। ইরা আসলে ওনাকে দেখে চমকে ওঠে। এ কি, উনি কে? আর আমার গাড়িতে কি করে? ওনাকে বাঁচাতে হবে, তাই তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। যাচ্ছি। ওরা দুজনে লোকটাকে হসপিটালে নিয়ে আসে। এইদিকে ডাক্তার ট্রিটমেন্ট করা শেষ হলে আকাশ ওনার কাছে যায়। এখন কেমন লাগতেছে? অনেকটা ভালো। তা তুমি কে বাবা? আঙ্কেল, আমি এখানে আজকে এসেছি লন্ডন থেকে, কিন্তু আপনাকে কারা মারতে চায়? সে অনেক কাহিনী। এই কার্ডটা রাখো, জীবনে যদি কখনো তোমার সাহায্য লাগে শুধু এই নাম্বারে কল দিয়ে জানিয়ে দেবে। আশা করব ওরা তোমাকে সাহায্য করবে খুব তাড়াতাড়ি। কিন্তু এই কার্ড কেমন একটা অদ্ভুত লাগতেছে। তুমি তাহলে এই কার্ডটা নিয়ে এখন যেতে পারো। ঠিক আছে আঙ্কেল, কিন্তু আপনার পরিবারের কেউ কি আসবে না? মানে ওনাদের কি খবর দেওয়া হয়েছে? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি সাবধানে থেকো। আচ্ছা, আমাকে তখন গাড়ি থেকে বের করার সময় কি কেউ তোমাকে দেখেছে? মানে যারা আমাকে মারতে এসেছিল? হ্যাঁ, দেখেছিল। আমরা ওদের ফাঁকি দিয়ে আপনাকে এখানে নিয়ে আসি। তাহলে তো এই ছেলের বিপদ বেড়ে যাবে। কি ভাবছেন আঙ্কেল? কিছু না, তবে তুমি একটু সাবধানে থেকো। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন আসি। আপনি নিজের খেয়াল রাখবেন।
এই বলে আকাশ ওখান থেকে বের হয়ে ইরাকে নিয়ে গাড়িতে ওঠে। গাড়িতে ওঠার পর ইরা এই নিয়ে প্রশ্ন করে। আকাশ ওর প্রশ্নের উত্তর দিয়ে দেয়, কিন্তু কার্ডের ব্যাপারে কোনো কথা বলেনি। এইদিকে আকাশ ইরাদের বাসায় আসে। ইরার মা আকাশকে দেখে জড়িয়ে ধরে। কেমন আছো আকাশ? কত বছর পর তোমাকে দেখতেছি। আপনি কি আমাকে আগেও দেখেছেন? আরে দেখবো না কেন? তুমি যখন 8 বছরের ছিলে তখন আমি আরও তোমার আঙ্কেল আর ইরাকে নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তখন তুমি আর ইরা তো অনেক ভালো বন্ধু ছিলে। তোমরা দুজন কত খেলা করেছো। তার সাথে ছোটবেলায় তুমি তো ইরাকে একবার সবার সামনে। মা, সবার সামনে কি? হ্যাঁ আন্টি, সবার সামনে কি? কিছু না, তুমি এখন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। আমি তোমার পছন্দের সব খাবার রান্না করেছি। তাহলে আমি এই গেলাম ফ্রেশ হতে। আকাশ তাড়াহুড়ো করে ইরার রুমে চলে আসে, এসে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে ইরা ওর রুমে এসে দরজা বন্ধ করে দেয়। এরপর নিজের ড্রেস চেঞ্জ করতে থাকে। ওই সময় আকাশ বের হতেই ইরাকে ওইরকম অবস্থায় দেখে ফেলে। এতে ইরা চিৎকার করতে যাবে, আকাশ এসে ইরার মুখ চেপে ধরে। এই চিৎকার করলে আন্টি কি ভাববে? এইদিকে ইরা চোখের ইশারায় কি যেন বারবার দেখাতে থাকে, তাই আকাশ ওর চোখের ইশারা অনুযায়ী তাকিয়ে নিজেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আকাশ পড়ে যাওয়াতে ঈশা ওর ড্রেস পরে নেয়। ড্রেস পরে পানি এনে আকাশের চোখে পানির ছিটে দিতে থাকে। এতে একটু একটু চোখ মেলে তাকিয়ে ইরাকে দেখতে পায়। ইরা তো চোখ মুখ রাগে লাল করে তাকিয়ে আছে। বিশ্বাস করুন, আমার কোনো দোষ ছিল না। আমি ইচ্ছে করে কখনো এই কাজটা করিনি। আমি প্রথম কোনো মেয়েকে এতটা কাছ থেকে এরকমভাবে দেখেছি, তাই মাথা ঘুরে পড়ে গেলাম। কি প্রথম দেখেছো মানে? তার মানে তুমি সব দেখে নিয়েছো? না দেখে উপায় কি ছিল? তুমি তো কোনো কিছু। কথাটা বলতে যাবে ইরা আকাশের মুখে হাত দিয়ে আটকে দেয়। চুপ, একদম চুপ করে থাক। ভুলেও এই কথা যদি বাহিরের কাউকে বলছিস তো তোকে জানে মেরে দিব। তুই ছাড়া আমাকে কখনো কেউ এইভাবে দেখেনি। আর তুই বেটা বজ্জাত, আমার সব দেখে নিয়েছিস। তুই যদি কখনো বাহিরে বা আমার সামনে কখনো এইসব নিয়ে কথা বলেছিস তো তা করব, আর ওখানে তোর নাম লিখে দিয়ে যাব। প্রমিস করলাম আমি কাউকে কিছু বলার তো দূরের কথা, জীবন নিয়েও তোমার রুমে আসবো না। আসলেও সমস্যা নেই, শুধু আসার সময় নক করে আসবে, কারণ এটা আমার পার্সোনাল রুম। তাই আমি সব সময় শরীর ঢেকে থাকি না, তাই আসার সময় নক করে আসবেন। এখন তাহলে খেতে আসুন। তুমি আসবে না? আমি ফ্রেশ হয়ে আসতেছি, আর ওই কথা মনে থাকে যেন, কাউকে কিছু বলা যাবে না। এদিকে আকাশ বের হয়ে চলে আসে খাবার খাওয়ার জন্য। কিছুক্ষণ পর ইরাও আসে। ইরা আসার পর ওনারা খাবার খাওয়া শুরু করে দেয়। খাবার টেবিলে ইরার মা অনেক কথা বলতে থাকে আকাশের সাথে। এইদিকে পরের দিন আকাশ বের হয়ে চলে আসে ভার্সিটিতে আকাশের সাথে ইরাও এসেছে। ইরা ওর মতো করে চলে আসে ওর রুমে। এইদিকে আকাশ রুমে আসে। ওখানে অনেক ছেলের সাথেই পরিচয় হয়। ওদের মধ্যে একটা মেয়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। এতে সবাই অবাক হয়। কি ব্যাপার, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই জড়িয়ে ধরেছি। ইচ্ছে হলেই কি একটা ছেলেকে জড়িয়ে ধরবেন নাকি? তুই শালা একটু বেশিই কথা বলিস। চুপচাপ এখানে বসে থাক আমার সাথে। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ির তো কিছুই দেখোনি এখনো। আমার যা চাই তা আমি জোর করে হলেও আদায় করে নিই। এইদিকে স্যার এসে নিজের মতো করে লেকচার শুরু করে দেয়। ক্লাস শেষে ওই দিনের মতো আকাশ বের হয়ে আসতে যাবে, তখন তানু এসে আকাশের হাত ধরে ফেলে। কি করছেন কি, ছাড়ুন। আমার সাথে আসো, আমি তোমাকে নামিয়ে দিব। লাগবে না, আমার গাড়ি আছে। আরে চলো তো। এইদিকে ইরা দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে। ইরা জানে তানু কেমন মেয়ে। এইদিকে আকাশ যেতে রাজি হচ্ছে না দেখে ইরার থেকে অনেক ভালো লাগা কাজ করে, সেই জন্য ওখানে আসে। কি হয়েছে? আরে দেখুন না, এই মেয়েটা তো আমাকে ছাড়ছেই না। সে ক্লাসরুম থেকে আমাকে জ্বালিয়ে মারতেছে। তানু আপু, কি হয়েছে? উনি আমাদের ঘরের গেস্ট, ওনার সাথে অন্তত এইসব করবেন না।
দেখো ইরা, তুমি ভালো করে জানো আমি কেমন মেয়ে, তাই ভালো হবে এখান থেকে সরে দাঁড়াও। আজকে আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাব, তারপর ওর আশা আর আমার জ্বালা সবই মিটিয়ে নিব। দেখুন, আমার কোনো আশা নেই, আমাকে যেতে দিন এখান থেকে। চল তুই আমার সাথে। এই বলে জোর করে আকাশকে নিয়ে যায়। এদিকে ইরা কি করবে বুঝতে পারছে না, কেননা তানু এখন আকাশকে দিয়ে অনেক কিছুই করে নিতে চাইবে। তাই ইরা ওর বাবাকে কল দিয়ে সবটা জানায়। উনি সবটা শোনার পর, এরা তোকে কোনো টেনশন করতে হবে না, আকাশকে আমি চিনি, ও ওখান থেকে দেখবি ঠিকই বের হয়ে আসতে পারবে। তা তো জানি, কিন্তু তানু যদি আকাশের সাথে ওইসব করে বসে? তেমন কিছু হবে না, তুই ভরসা রাখ আর বাসায় চলে আয়। ঠিক আছে আব্বু। এইদিকে আকাশকে নিয়ে ওর বাসায় চলে আসে। বাসায় অনেক লোকজনকে দেখতে পায়। লোকজনকে দিয়ে আকাশকে উঠিয়ে নিয়ে আসে তানু ওর রুমের মধ্যে। তোমরা এখন যাও। দেখুন, আপনি কিন্তু ভুল করতেছেন। ভুল না, তাই আজকে আমি সব কেড়ে নেব। এই বলে তানু আকাশের দিকে আসতে যাবে। এইদিকে তানুকে কয়েকটা থাপ্পড় দেয়। এ তো তানু আরো রেগে যায়। এরপর ওর বাসায় থাকা লোকগুলো আসতে থাকে। আকাশ ওদের মেরে ওখান থেকে পালিয়ে আসতে যাবে, তখন পুলিশ ওকে ধরে ফেলে। আপনারা আমাকে কেন ধরেছেন? আমি কি করেছি? কিছুই করিসনি তাই না? তাহলে এইভাবে ওই বাড়ি থেকে পালিয়ে এসেছিস কেন? বিশ্বাস করুন, আমি তেমন কিছু করিনি, আমাকে যেতে দিন। আগে ওই বাড়িতে চল, তারপর আমি দেখব তুই কিছু করেছিস কিনা। পুলিশগুলো ওদের ভেতরে নিয়ে যায়। ওখানে গিয়ে দেখে আকাশ প্রায় 6-7 জন লোক গুলি খেয়ে পড়ে আছে, আর অন্যদিকে তানু কিছুটা অজ্ঞান হয়ে পড়ে আছে। এত কিছু কি হচ্ছে তা তো আকাশের মাথায় ঢুকছে না। তাই পুলিশ বলে, তাহলে এই ব্যাপার, এদের এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিস তাহলে? বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তাহলে এদের মারলো কে, আর এই মেয়েটার এই অবস্থা করলো কে? দেখুন, আমি কিছু জানি না। বুঝেছিস ছেন্টি, এই মেয়েটাকে হসপিটালে আর এদের পোস্টমর্টমের ব্যবস্থা করো। এইদিকে পুলিশ ওকে নিয়ে চলে আসে থানায়। এরপর ওখানে ইরার বাবাও আসে। আকাশ ওনাকে সবটা খুলে বলে, কিন্তু খুনগুলো কিভাবে হয়েছে তা বুঝতে পারছে না। দেখুন, আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে ইন্সপেক্টর। দেখুন, আমরা ওনাকে সন্দেহবাজে অ্যারেস্ট করি, এরপর যখন ওই বাড়িতে যাই তখন ওই সব কিছু দেখতে পাই, তাই আমাদের কিছু করার নেই। আর আপনারা উকিল দিয়েও কোনো কাজ হবে না। 6টা খুনের আসামি, যদি ওনাকে কেউ বাঁচাতে পারে তাহলে অলৌকিক কিছু পারে। বাবা, আমি তোমাকে বলেছিলাম না তানু মেয়েটা এই সব কিছু করিয়েছে? কিন্তু এখন কি করব? ওর বাবাকে আমি কি জবাব দিব? আচ্ছা বাবা, আকাশের বাবা তো কমিশনার, তা উনি কি কিছু পারবে না করতে? উনি তো লন্ডনে পুলিশ কমিশনার, এটা তো আমেরিকা, এখানে ওনার কথার কোনো গুরুত্ব থাকবে না। এখন তাহলে কি হবে? এভাবে ওর লাইফটা শেষ হয়ে যাবে। আমি দেখতেছি কি করা যায়, যত ডলার খরচ হোক না কেন আমি ওকে ছাড়াবো এখান থেকে। এদিকে ইরা ও রফিক চৌধুরী আকাশের সাথে কথা বলে চলে আসে। এইদিকে আকাশের ওই লোকটার কথা মনে পড়ল, তাই আকাশ কি বুঝে পুলিশকে বলল, আমি কি একটা কল করতে পারি? পারো, তবে তাড়াতাড়ি কথা শেষ করতে হবে। আমার পার্সে একটা ভিজিটিং কার্ড আছে, ওটা কি দিবেন? ওকে দিচ্ছি। পুলিশ কার্ড আর টেলিফোনে এগিয়ে দিল। আকাশ কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর, হ্যালো, কে বলছেন? আপনি কি বলছেন আর আমাদের নাম্বার কোথায় পেলেন? আমাকে একজন লোক একটা কার্ড দিয়েছে, ওখানে এই নাম্বার ছিল। কার্ডের উপর একটা ছোট্ট করে অক্ষর আছে, আর ওই অক্ষরের ভেতরে 5 সংখ্যার একটা কোড আছে। ওই কোডটা কি বলবেন? শিওর। আকাশ কোড বললে উনি চেক করতে থাকে এবং আশ্চর্য হয়ে বলে, এখন বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। আমার সাথে। এরপর সব কথা বলতে থাকে। উনি সবটা শোনার পর, 1 ঘন্টার ভিতরে আপনার কাছে একজন লোক যাবে, উনি সব ব্যবস্থা করে দিবে। আশা করি আমাদের সেবা আপনার পছন্দ হবে। এই বলে কলটা কেটে দেয়। এইদিকে 1 ঘন্টার মধ্যে থানায় একটা লোক আসে। ওই লোকটাকে দেখে আকাশ চিনতে পারে।
আঙ্কেল আমাকে চিনতে পেরেছেন? 5 মিনিট অপেক্ষা করো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সত্যি আপনি পারবেন তো? 5 মিনিট অপেক্ষা করো, তারপর কি হয় না দেখো। ওই আঙ্কেল গিয়ে পুলিশের হাতে একটা কাগজ এগিয়ে দেয়। উনি কাগজ দেখে আকাশকে ছেড়ে দিতে বলে। আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসতে থাকে ওই আঙ্কেলের সাথে। উনি আকাশকে নিয়ে একটা পার্কে গিয়ে বসে। এখন বলো তোমার সাথে কি কি হয়েছে। আমার সাথে? এরপর ওনাকে সবটা খুলে বলে। উনি সবটা জানার পর বুঝতে পেরেছে, কিন্তু তোমার স্বপ্ন কি? আমার কোনো স্বপ্ন নেই, কিন্তু বাবা মায়ের ইচ্ছে আমাকে একজন এজেন্ট বানাবে। এত কিছু থাকতে এজেন্ট কেন? আসলে আমার বাবা লন্ডনের পুলিশ কমিশনার। কিছুদিন আগে আমরা একটা জায়গায় যাই ঘুরতে। ওখান থেকে আসার সময় কিছু লোক আমাদের উপর অ্যাটাক করে। এতে আমার মা মারা যায়, আর আব্বু আমাকে এখানে পাঠিয়ে দেয়। তা মারামারি কি জানো? এই বয়সে তেমন কিছু এখনো শেখা হয়নি। আমি চাইলে তোমার ইচ্ছা পূরণ করতে পারি খুব সহজেই। কিভাবে? কালকে তুমি এই ঠিকানায় আসবে, তারপর আমার নাম্বারে কল দেবে। ঠিক আছে। এইদিকে ওনার সাথে কথা বলে আকাশ চলে আসে বাসায়। আকাশকে দরজার সামনে দেখতে পেয়ে ইরাকে জড়িয়ে ধরে। আমরা কত টেনশনে ছিলাম, কত কিছু করেছি, তাও কোনো লাভ হয়নি। ওই দিন একজন আঙ্কেলকে বাঁচিয়েছিলাম, উনি আমাকে বাঁচিয়েছে। এদিকে ইরার বাবা মা আকাশকে দেখে চমকে ওঠে। আকাশ, তুমি বের হলে কি করে? আঙ্কেল, সে অনেক লম্বা কাহিনী। আচ্ছা, যখন এসে গিয়েছো তখন রেস্ট নাও। আঙ্কেল, আমার সাথে কেন এমন হলো? যা হওয়ার হয়ে গিয়েছে, এখন তুমি ভার্সিটিতে যাবে। কিন্তু ওই মেয়ে যদি আবার সমস্যা করে? দেখি না কি হয়। ঠিক আছে, এখন যাও, রেস্ট নাও। এইদিকে পরের দিন আকাশ ভার্সিটিতে না গিয়ে ওই ঠিকানায় আসে। ওইখানে একজন লোককে দেখতে পায়। আঙ্কেল, এখানে এ মানে কি? লোকটা একটা রুম দেখিয়ে দিল। ওখানে আরো একজন লোক ছিল। উনি আকাশকে নিয়ে একটা সিক্রেট রুমে যায়। ওখানে আকাশ যাওয়ার পর অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা এখানে যা কিছু আছে সবই অদ্ভুত রকমের জিনিসপত্র। কি দেখছো এমন করে? সত্যি অসাধারণ। কি এইগুলো? এই সব কিছু পরেও জানতে পারবে। আগে আসো, তোমাকে কিছু কাজ বোঝাই। কি কাজ? আগে আসো আমার সাথে। ওনার সাথে যাওয়ার পর উনি আমাকে একটা রুমে নিয়ে গেল। ওই রুমে যাওয়ার পর আকাশ মোটামুটি অনেক লোককে দেখতে পায়। ওরা সবাই বসে আছে। এরপর ওখানে একটা ফাইল এগিয়ে দেওয়া হয়। কি আছে এই ফাইলে? এই ফাইলে একটা সাইন করো, তাহলে তুমি আমাদের মতো হয়ে উঠবে একজন সিক্রেট এজেন্ট। কি বলছেন কি? আপনি মজা করছেন না তো? না, আমি সত্যি বলছি। তোমার সাথে ওই দিন কথা বলে ভালো লাগলো। তার সাথে তোমার বাবা মার স্বপ্নটাও পূরণ করতে পারবে। সত্যি বলছেন আঙ্কেল? এখন তাহলে সাইন করে দাও। আর তোমাকে 6 মাসের ট্রেনিং করানো হবে, তাহলে তুমি সবকিছু বুঝতে পারবে। এই 6 মাস তুমি চাইলে এখানে এসেও ট্রেনিং করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি তাহলে ওখানে গিয়ে ট্রেনিং করে নিব। তাহলে সাইন করে আজকের সবকিছু বুঝে নাও, সাথে দেখেও নাও। এদিকে সব কিছু দেখতে থাকে। এদিকে আকাশের সব কিছু আজকে স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু, কেননা ওর এতদিনের স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। ওই দিনের মতো সব কিছু শেষ করে বাসায় চলে আসে। এদিকে আকাশ ওর কাজের ব্যাপারে কাউকে কিছু জানাতেও পারছে না, কেননা সব কিছু বলা পুরোপুরিভাবে মানা, কেননা এই পরিচয় অন্য কেউ জানলে আরো সমস্যা হয়ে যাবে। এদিকে পরের দিন এই যে ঘুম থেকে কখন উঠবেন? ভার্সিটিতে তো যেতে হবে। আমি আজকে যাব না, কাজ আছে একটা জায়গায়, তাই ওখানে যেতে হবে। কি? তোমার আবার কি কাজ থাকতে পারে? সে আছে, বলা যাবে না। তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আমি চলে যাব। ঠিক আছে। এইদিকে ইরাকে নিয়ে বের হয়ে চলে আসে। অন্যদিকে আজকে তানু এসেছে ভার্সিটিতে। ও ভার্সিটিতে এসে নিজের মতো করে বসে আছে আকাশের জন্য, কিন্তু আকাশ তো ভেতরে না ঢুকে বাহিরের থেকেই চলে যায়। তাই ইরাকে দেখতে পেয়ে তানু এগিয়ে যায়। এইরা, তোর সাথে যে ছেলেটা আসতো ও কোথায়? ও তো জেলে। তুমি ওকে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দিয়েছো। তা তো পাঠাবোই, কিসের অভাব আছে আমার মধ্যে? ওকে আমি বলেছি আমাকে একটু আদর করতে, কিন্তু
ও আমাকে আদর তো দূরের কথা, ওখান থেকে পালিয়ে আসতে চেয়েছিল, তাই ওকে আমি খুনের আসামি বানিয়ে দিলাম। কিন্তু আমি থানা থেকে জেনেছি ও নাকি থানা থেকে বের হয়ে গিয়েছে। তাহলে এখন ও আমাদের সাথে যোগাযোগ করেনি, সেই জন্য আমরা জানি না। সত্যি বলছো নাকি ওকে লুকানোর চেষ্টা করছো? লুকাবো কেন? লুকাতেও তো পারো। ইরা ওখান থেকে চলে যায়। এইদিকে এইভাবে দিন যেতে থাকে। 1 মাস ট্রেনিং করা শেষ আকাশের। এই 1 মাসে অনেক কিছুই শিখেছে। এইদিকে কিছুদিন পর আকাশের আব্বু আসে ওর কাছে দেখা করার জন্য। আকাশকে দেখার পর, কেমন আছিস আকাশ? আমি তো অনেক ভালো আছি। তুমি কেমন আছো? তুমি হঠাৎ আমাকে না বলে চলে এলে কেন? তোকে সারপ্রাইজ দেবো বলে আমি চলে এসেছি, কিন্তু তুই দেখি আগের তুলনায় অনেক সুন্দর আর স্মার্ট হয়ে গিয়েছিস। পুরো বডির ফিটনেস তো ভালো হয়েছে। তুই কি এখানে জিম করছিস নাকি? না আব্বু, কি যে বলো না, সব কিছু ঠিক আছে। তুমি একটা কাজ করো, এসেছো যখন কয়েকদিন থাকো এখানে। না রে, এখানে আর থাকতে পারবো কি করে? ছাড়া তুই তো জানিস আমার কত কাজ। আপনার কাজ আছে তা আমরা জানি, এতদিন পরে এলেন, কয়েকদিন তো থাকবেন। হ্যাঁ বন্ধু, কয়েকদিন থাক এখনো। তাছাড়া তোর বউ মায়ের হাতের রান্না তো খেয়ে যাবে। আঙ্কেল কার বউ? আরে কারো বউ না, তোর আঙ্কেল ওনার বউয়ের কথা বলতে চেয়েছিল। ও তাই বলো। আচ্ছা আমি তাহলে রুমে গেলাম, তোমরা কথা বলো। এদিকে আকাশ রুমে চলে যায়। অন্যদিকে ইরা, আকাশের আব্বু, ইরার বাবা মা ওনারা কথা বলে। তাই এরা আকাশ কিছু জানে না তো? না আঙ্কেল, ও এখনো কিছু জানে না। সত্যি আঙ্কেল, আমিও ভাবিনি আমার লাইফে এরকম কিছু থাকবে। ওকে জানতেও দিবে না। ঠিক আছে। তা ওর পড়াশোনা কেমন চলছে? আর তোমার পড়াশোনা কেমন চলতেছে? জি অনেক ভালো আঙ্কেল। আচ্ছা আমিও রুমে যাই, ফ্রেশ হই। আচ্ছা যাও তাহলে। এইদিকে ওখানে আকাশের আব্বু থাকে কয়েকদিন। এই কয়েকদিন আকাশ ওর আব্বুর সাথে অনেক আনন্দ করে। এদিকে কয়েকদিন থাকার পর ওর আব্বু চলে যায়। কিছুদিন পর ট্রেনিং করার সময় একটা মেয়ে আকাশের সামনে আসে। কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনি তো অসাধারণ ফাইট করেন, তার সাথে সবগুলো ট্রেনিং খুব ভালো করে দেখি করতে পারেন। ইচ্ছে থাকলে উপায় হয়। তা তো হবে। আচ্ছা আমরা তুমি করে বলতে পারি কি? আচ্ছা সমস্যা নেই, বলতে পারো। আর তো কয়েক মাস ট্রেনিং আছে, এরপর আমরা কে কোথায় গিয়ে পড়বো তা তো আমরা নিজেও জানি না। ঠিক তাই। তবে আমি কোথায় পড়বো নাকি পড়বো না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার যে আছে। মানে? না কিছু না। এইদিকে তানুর সাথে কথা শেষ করে বাসায় চলে আসে। এদিকে কয়েকদিন পর ওদের ট্রেনিং আরো ভালোভাবে চলতে থাকে। এইভাবে 6 মাস পর্যন্ত হয়ে যায়। আকাশ ও বাকি লোকদের একসাথে ডাকা হয়। তোমাদের ট্রেনিং তো সমাপ্ত হলো। জি স্যার। এখন তোমাদের জন্য 2টা চয়েস আছে। তোমরা চাইলে এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারো। কি সেটা? প্রথম হলো, তোমরা চাইলে এখানে 10 জন আছো, সবাই এক এক সাথে এক একটা এজেন্সিতে কাজ করতে পারবে। আর দ্বিতীয় হলো, তোমরা চাইলে আলাদা আলাদা এজেন্সিতে কাজ করতে পারবে। এই কথাটি শুনে তানু তো অনেক খুশি হয়ে গেল, কেননা তানুও চায় আকাশের সাথে কাজ করার জন্য। তাই তানু বলে, স্যার আমি এখানে সবার সাথে একসাথে কাজ করতে চাই। শুধু তুমি চাইলে তো হবে না, বাকিরাও চাইতে হবে। এরপর সবাই এক এক করে রাজি হয়ে যায় একসাথে কাজ করার জন্য। বেশ, তো তোমরা যখন সবাই একসাথে কাজ করতে চাও তাহলে তো ভালো হবে, কেননা তোমরা একসাথে কাজ করলে একে অপরকে বুঝতে পারবে। তাছাড়া তোমরা সবাই সবাইকে চেনো, তাই তোমাদের কোনো অসুবিধাও হবে না। ঠিক বলেছেন, কিন্তু আমরা কোন অফিসে কাজ করব? তোমাদের জন্য কাজ করার অপশন তো আছে। আমি তোমাদের জন্য নতুন একটা অফিস চালু করেছি, ওটার আরো কিছু কাজ বাকি আছে। ততদিন তোমরা একটু এনজয় করো। যখন সবকিছু তৈরি হয়ে যাবে আমি তোমাদের এখানে ডেকে নিয়ে আসবো। ঠিক আছে স্যার, কিন্তু আমাদের 10 জনের মধ্যে টিমের লিড কে করবে স্যার? আমি তোমাদের সবার কাগজপত্র দেখেছি, তোমাদের চেয়ে বেশি কাজের মধ্যে দক্ষতা অর্জন করেছে আকাশ, তাই ওই হবে তোমাদের লিডার। আর তোমরা ওর কমান্ডো ফলো করবে। ঠিক আছে স্যার, তাই হবে।
ও ভালো কথা, তোমাদের সাথে নতুন করে একটা ছেলে যোগ হবে। তার নাম কি? চিন্তা করো না, অফিস ঠিক হলে ও সেদিন আসবে, তখন পরিচয় করিয়ে দিব। তোমরা এখন বাসায় যাও আর নিজেদের পরিচয় গোপন রাখার চেষ্টা করবে। ঠিক আছে। এদিকে আকাশ আসার আগে তানু ওর নাম্বার রেখে দেয়। কিছুদিন যাওয়ার পর আকাশ, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, ইরাকে নিয়ে কোথাও গিয়ে একটু ঘুরে আসবে কি? কিন্তু আন্টি তাই বলে আমি নিয়ে যাব? আসলে একটু ঘুরতে যেতে চেয়েছে। তাছাড়া তুমি ছাড়া ভরসা করার মতন কেউ নেই। ঠিক আছে, কিন্তু কোথায় যাবে? হো, তোমাদের দেশে যাবে, ওখানে কয়েকদিন থাকবে। আচ্ছা, তাহলে কালকে নিয়ে যাব। টিকিট তো কাটতে হবে। সব করা আছে, এখনই যাও। লাগেজ তো গোছাবো। ইরা তোমার লাগেজ গুছিয়ে নিয়েছে। কি মেয়ে রে বাবা, আমার ওইগুলো ছি ছি ছি। কি হয়েছে? না কিছু, নাচা নিয়ে যাচ্ছি। এইদিকে ইরাকে নিয়ে আকাশ রওনা দেয়। কয়েক ঘন্টা পর ইরাকে নিয়ে চলে আসে লন্ডনে। আকাশ এয়ারপোর্ট থেকে বের হয়ে বাইরে আসতেই দেখে কয়েকটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। এতগুলো গাড়ি কেন? বাবা পুলিশ কমিশনার, সেজন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। তাছাড়া এখানে আমার একা একা থাকা রিস্ক হয়ে যাবে, সেজন্য আব্বু সিকিউরিটির জন্য ওনাদের পাঠিয়েছে। আচ্ছা চলো। ওরা গাড়িতে উঠে পড়ে। গাড়ি চলতে থাকে। পথের মধ্যে গাড়ি সিগন্যালে আটকে পড়ে। তখন দুই পাশ থেকে আরো কয়েকটা গাড়ি এসে ওদের ঘিরে দাঁড়ায়। কি ব্যাপার, এই গাড়িগুলো কার? তাই তো জানি না, আপনারা একটু নেমে দেখুন তো। ওকে স্যার। পুলিশগুলো নেমে সব কিছু চেক করতে থাকে। তখন ওদের উপর হামলা করে ওই লোকগুলো। ওরা একের পর এক গুলি করতে করতে থাকে। এতে ইরা তো ভয় পেয়ে যায়। কি হচ্ছে এইসব? এখন আমাদের বাঁচাবে কে? তুমি বসো এখানে, কোনো কিছুতে এখান থেকে বের হবে না। তুমি কোথায় যাবে? ওদের খেলা শেষ করার জন্য। তুমি ওদের সাথে পারবে না। তোমাকে যা বলেছি তাই করো। ধমক শুনে এরা চুপচাপ বসে থাকে। গাড়ি থেকে বের হয়ে পুলিশ অফিসার একজন থেকে একটু বন্দুক নিয়ে ওদের উপরে গুলি চালাতে থাকে। আকাশকে এমনভাবে গুলি চালাতে দেখে পুলিশ অফিসারও অবাক হয়ে যায়। একে একে ওদের মারছে, আবার ওদের থেকে বন্দুক নিয়ে ওদেরকেই মারছে। সবাইকে মারতে থাকে। 10 মিনিটে পুরো মাফিয়া লোকদের মেরে ফেলে। স্যার, আপনি কি করে ওই অস্ত্রগুলো চালালেন? কি করে চালালাম মানে? ওইগুলো চালানো কি এমন কঠিন কাজ? আর আমি আজ পর্যন্ত এত দামি অস্ত্র চালানো শিখতে পারিনি। তার সাথে আপনার গুলি করার স্টাইল একদম অন্যরকম। তার ওদের সাথে যেভাবে মোকাবেলা করলেন তা তো আমরা নিজেরাও পারবো না কখনো। আপনাকে বেশি বুঝতে হবে না, তাই চলুন এখন। এইদিকে গাড়িতে এসে বসে পড়ে। কিছুক্ষণ পর গাড়ি ওদের বাড়িতে চলে আসে। আকাশের আব্বু তখন বাড়িতেই ছিল, তাই ইরা গিয়ে ওনাকে জড়িয়ে ধরে। আব্বু কেমন আছো তুমি? আমি ভালো আছি। তা তোমাদের কোনো অসুবিধা হয়নি তো আসতে? হয়েছিল। কি হয়েছে? আব্বু কারা যেন আমাদের উপর অ্যাটাক করেছিল। কি? এত সিকিউরিটি থাকার সত্ত্বেও তোমাদের উপর অ্যাটাক করেছে? ওকে তো একটা ব্যবস্থা করতেই হয়, কিন্তু তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? ইরা সব কথা বলতে যাবে, তখনই আকাশ ওকে থামিয়ে দিয়ে, আব্বু এত বছর পর এসেছি, কোথায় ওকে রুমে গিয়ে রেস্ট করতে দিবে? কিন্তু তুমি তা না করে এইভাবে জেরা করা শুরু করে দিয়েছো। আচ্ছা, ওকে রুমটা দেখিয়ে দে। ইরা আসো তুমি। চলো। ইরা আকাশের সাথে যেতে থাকে। আকাশ ইরাকে একটা রুম দেখিয়ে দেয়। এই নাও তোমার রুম, এটাতে তুমি থাকবে। এটাকে আমি থাকলে তুমি কোন রুমে থাকবে? আমি এই তো ওই রুমে থাকবো। আমি একা ঘুমাতে পারবো না। কিন্তু ওখানে তো একাই ঘুমাতে। ওটা আমার বাড়ি ছিল, কিন্তু এটা তো আর আমার বাড়ি না, তাই আমি একা ঘুমাতে পারবো না। তাহলে এখন কি করবে? ঘরে তো কোনো মেয়েও নেই যে তার সাথে ঘুমাবে। মেয়ের সাথে কেন? তুমি তো আছো। কি? তুমি মেয়ে হয়ে আমার সাথে ঘুমাবে? কোনো কথা না, আমি তোমার রুমে তোমার সাথেই ঘুমাবো।
জেদ করে আকাশের রুমে চলে যায় ইরা, গিয়ে আলমারিতে নিজের সব কিছু রাখতে থাকে। এইদিকে আকাশ ব্যাগ রেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এইদিকে ফ্রেশ হয়ে আবারও দেখে ইরা ওদের সামনে দাঁড়িয়ে আছে, তবে অন্যভাবে। ইরাকে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এই কি করছেন? নিজের জামাটা তো পরবেন। ওহ সরি, আমি আমার রুম মনে করেছিলাম। তুমি কি কখনো শোধরাবে না, নাকি নিজে থেকে তুমি এরকম করতেছো? সত্যি আমি নিজে থেকে এমনটা করি, এতে করে যদি আমার প্রতি তোমার একটু ফিলিং হয়। কি হলো, চুপ কেন? কতবার বলবো, ভুল করে হয়ে যায়। হয়েছে, এবার ফ্রেশ হতে যাও। ইরা ফ্রেশ হতে চলে যায়। এই ফাঁকে আকাশ নিজের সব কিছু আলমারিতে রেখে চলে যায় নিচে। এইদিকে ইরা বের হয়ে মোবাইলে তাকিয়ে দেখে কতগুলো মিসড কল দেওয়া। মোবাইলটা ছিল আকাশে। কিছুক্ষণ পর আবারও মোবাইল বেজে উঠল, তাই রিসিভ করে। কে বলছেন? আগে বলো তুমি কে? আকাশের মোবাইল তোমার কাছে কেন? আকাশ আমার হাজবেন্ড, তাহলে ওর মোবাইল আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? কি, আকাশ বিয়ে করলো কবে? ওই সাতচুন্নি, তা তোর না জানলেও চলবে, আর কখনো কল দিবি না। আকাশকে ফোন দাও, আমি ওর সাথে দেখা করব। আকাশ তো ওর দেশে এসেছে, তাই দেখা করবি কিভাবে? তাছাড়া তুই কে রে যে তোর সাথে আকাশ দেখা করার জন্য চলে আসবে? আমি যেই হই না কেন, তা কি তোমাকে বলতে হবে? চুপ কর সাতচুন্নি। রাগে কল কেটে দেয়। এইদিকে আকাশ নিচে নেমে ওর বাবার সাথে কিবরিয়ার ব্যাপারে কথা বলতে থাকে। এদিকে কিছুক্ষণ পর ইরাও নিচে নামে। এরপর ওরা খাবার খেয়ে রেস্ট নেয়। কিছুক্ষণ পর আমি তো এখানে নতুন এসেছি, তাই আব্বু তোমার ছেলেকে বলো আমাকে কোথাও নিয়ে ঘুরে আসার জন্য। আচ্ছা, সে বাড়িতে আসার পর থেকে আমার বাবাকে আব্বু বলে যাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি, তাছাড়া এটা আমাদের বাবা মেয়ের সম্পর্ক, তা জেনে তুমি কি করবে? সেটাই তো, আমি জেনে কি করব? তাহলে চলুন ঘুরতে নিয়ে যাই। আকাশ, তাহলে যাওয়ার সময়ে সিকিউরিটি নিয়ে যা। লাগবে না বাবা, চলো তাহলে। এরপর ইরাকে নিয়ে বের হয়ে গেল একটা পার্কে। পার্কে ইরা আকাশ পাশাপাশি বসে আছে। ইরা কিছুক্ষণ পর আকাশের কাঁধে মাথা রাখে। এতে আকাশ বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, এরকম করছেন কেন? আমার ঘুম পাচ্ছে। মাত্র এলেন আর এখন বলতেছো তোমার ঘুম আসে? ঘুম কি আর বলে কয়ে আসবে নাকি? তাই আমি তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। কথাটা বলে আকাশের কোলে শুয়ে পড়ে। এদিকে আকাশ কিছু বলছে না, আর না কিছু করছেও না। তাই ইরা বলে, তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? কেন, কি করলাম আমি? কোনো মেয়ে যদি কোনো ছেলের কোলে শুয়ে থাকে, তাহলে ছেলেটা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে হয়, তা কি জানো না? আমি কি করে জানবো? আমার কোলে মাথা রাখার তো দূরের কথা, কোনো মেয়ের সাথেই তো মিশতাম না। তাহলে তো অনেক ভালো কাজ করেছো, আর ভবিষ্যতে করার চিন্তাও করবে না। কেন? ওই তোর সব কেনর উত্তর দিতে আমি রাজি নই, বুঝলে? যাও, এখন আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। যাচ্ছি। এদিকে আকাশ আইসক্রিম নিয়ে এসে দেখে কতগুলো ছেলে মিলে ইরাকে বিরক্ত করছে। তা দেখে ওদের কাছে আসে। কি ব্যাপার, তোমরা কারা? এভাবে একটা মেয়ে আর তোমরা এতগুলো ছেলে মিলে ওকে ডিস্টার্ব কেন করতেছো? ওই, তাকে তোকে বলতে হবে? তাছাড়া এখান থেকে যা, ভাগ, নয়তো বাঁচতে পারবি না। কেন, কি করবি না গেলে? দেখতে চাস কি করি? এই বলে ওরা কয়েকজন মারতে আসে। 5 মিনিটে ওদের 5 জনকে মেরে তক্তা বানিয়ে দেয়। ওরা নিচে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। ওরা যে এরকম করছিল, তা আমাকে কি ডাকা যেত না? কি করব, ওরা চিৎকার করতে মানা করেছিল, তাই আমি ভয়ে। হয়েছে, নাও আইসক্রিম, আর এখন চলো বাড়িতে। চলো। ওকে নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আকাশ চলে যায়। অন্যদিকে ইরা বসে আছে আকাশের আব্বুর সাথে। আব্বু, তোমার ছেলের তো আমার প্রতি কোনো ফিলিংসই নাই। চিন্তা করো না, আস্তে আস্তে হয়ে যাবে। তাছাড়া তুমি ওকে ভালোবাসো, কথাটা বলে দাও। বলবো আমি, তবে অন্যভাবে, যেই দিন ও নিজে থেকে বলবে। ঠিক আছে। এইদিকে ওখানে ওরা 5 দিন থেকে আবারও আমেরিকায় চলে আসে। কেননা বড় স্যার কল দিয়েছিল, তাই আকাশের তাড়াতাড়ি করে আসা।
ওখান থেকে আকাশ চলে আসে অফিসে। তোমরা তো এসে গিয়েছো, তাহলে তোমাদের নতুন করে কাজ করতে হবে। তার সাথে তোমাদের সিক্রেট অফিসটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলুন স্যার। একটা কথা। কি কথা বলো? স্যার, আপনি তো বলেছিলেন আমাদের টিমে একটা ছেলে জয়েন করবে, তা সে কোথায়? ও হ্যাঁ, তাহলে পরিচয় হও। আকাশ, এই হচ্ছে আবির। আবির, এই হচ্ছে আকাশ। আজকে থেকে তুমি ওর সাথে কাজ করবে এবং ওর কমান্ডো ফলো করবে। ঠিক আছে স্যার। চলো তোমাদের অফিস দেখিয়ে দেই। এরপর উনি সবাইকে অফিস দেখিয়ে দিল। সবাই যে যার মতো করে নিজেদের কাজে মন দিয়ে কাজ করতে থাকে। এদিকে এইভাবে 7 দিন কেটে যায়। ওদের কাজ ভালোই চলছিল। কিছুক্ষণ পর তানু আসে। স্যার, বড় স্যার আপনাকে আর আবিরকে দেখা করতে বলেছে। ঠিক আছে আবির, চলো তাহলে। তোমরা এই দিকটা খেয়াল রাখো। তানু, তোমার কাজ হলো ফকির সেজে এই জায়গাগুলোতে যাবে। ওখান থেকে কি কি তথ্য পাও সবকিছু নোট করে রাখবে। ঠিক আছে স্যার। এদিকে আকাশ আবিরকে নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর বড় ওদের একটা কাজ দেয়। তাই ওই কাজ করার জন্য আকাশকে লন্ডন যেতে হবে ওর দেশে। সেজন্য আকাশ যাওয়ার সময় ইরাকেও সাথে করে নিয়ে যায়। লন্ডনে যাওয়ার পর ইরাকে আকাশ বাসায় রেখে আবিরকে নিয়ে বেরিয়ে পড়ে। এই আমরা কোথায় এসেছি স্যার? স্যার যে কাজে পাঠিয়েছে এটা ওই কাজের মধ্যে পড়ে, কেননা আমাদের এখন কিছু কাজ করতে হবে। আমি অনেকভাবে জানতে পেরেছি কিবরিয়া এখন এখানে আসবে, তাই ওকে যে করি হোক মারতে হবে। ঠিক আছে। এরপর যা কিছু হয়েছে তা আপনারা প্রথম পর্ব পড়লেই জানতে পারবেন। তাই এখন আর এই নিয়ে আলোচনা করব না। তাই যারা প্রথম পর্ব পড়েনি তারা প্রথম পর্ব অবশ্যই পড়ে নেবেন, নয়তো আপনারা এই পর্বের অনেক কিছুই বুঝতে পারবেন না। তাই সবটা বুঝতে হলে প্রথম পর্ব অবশ্যই পড়ে নেবেন। অতীত শেষ। স্যার সত্যি বুঝতে পারিনি আপনার জীবনে এত কিছু ঘটে যাবে। সমস্যা নেই, সেজন্য স্যার ওই কিবরিয়ার কথা বলা মাত্রই আমি আর দেরি করিনি। সেজন্য চলে এসেছি ওকে মারার জন্য। ওকে মারতে পারলেই আমার শান্তি হবে। কিন্তু স্যার এখন কি করবেন? কোথায় খুঁজবো আমরা কিবরিয়াকে? আগে এই লন্ডনে ওকে দেখি পাই কিনা। তাছাড়া বাবা কমিশনার, সেজন্য পুলিশকেও এই কাজে লাগিয়ে দিব। তাহলে সময় অনেক কমই লাগবে। ঠিক আছে স্যার, তাই করুন। এইদিকে আবিরকে হোটেলে পাঠিয়ে দেয়। এদিকে ইরা বসে আছে। তবে এই কয়দিনে আকাশ ইরাকে ভালোবেসে ফেলেছে, এখন শুধু বলার অপেক্ষায়। কিন্তু আকাশ বলতে পারছে না, এই ভেবেই যে কেননা ওদের বাড়িতে থেকে যদি ওদের বাড়ির মেয়েকেই বিয়ে করার কথা বলে তাহলে তো সমস্যা বেঁধে যাবে। সেজন্য আকাশ চাইলেও বলতে পারছে না। এদিকে আকাশ রুমে গিয়ে দেখে ইরা একটা শাড়ি পরে শুয়ে আছে। শাড়ির আঁচলটা পেট থেকে সরে গিয়েছিল। রুমে ঢুকে ইরাকে এইভাবে দেখবে তা আকাশ কল্পনাও করতে পারেনি। সেজন্য ওর কাছে গিয়ে পাশে বসে আলতো করে ইরার পেটে হাত বুলিয়ে দেয়। এতে ইরা কিছুটা কেঁপে ওঠে। তাই আকাশও ভয় পেয়ে ওখান থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে। আকাশ বের হয়ে যাওয়ার পর উফ, এত সুযোগ ছিল, শালার ব্যাটা কিছুই করলো না। ভেবেছিলাম অন্তত একটা কিস করবে, কিন্তু তাও তো করলো না। উফ, একে দিয়ে তো কিছুই হবে না, শালার আনরোমান্টিক একটা ছেলে। এদিকে কিছুক্ষণ পর স্যার, আপনি যার খোঁজ করছিলেন ওই লোকটাকে একটু আগে একটা জঙ্গলের ভেতরে যেতে দেখেছি। তাহলে তোমরা ওই জায়গাটা ঘেরাও দিয়ে রাখো। কিন্তু জঙ্গলে অনেক সমস্যা, এখানে জীবজন্তু আছে, তাই কেউই যেতে সাহস পাচ্ছে না। তাছাড়া ওকে ওখানে গিয়ে পাবো না, কেননা একটু আগে জঙ্গলের ভিতর থেকে হেলিকপ্টার উড়ে গিয়েছে। ওই হেলিকপ্টার কোথায় কোথায় যায়? ওই হেলিকপ্টার কোথায় কোথায় যায় তার রিপোর্ট আমাকে দিতে থাকো। ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশ আবিরকে নিয়ে আসে। এদিকে ইরা আকাশকে এইভাবে যেতে দেখে ওর পিছু করতে থাকে। এদিকে আকাশ জঙ্গলে আসে আর ইরাও ওকে ফলো করে আসে। এইদিকে আবিরকে নিয়ে গাড়ি থেকে নেমে ভেতরের দিকে চলে যায়। ইরাও ফলো করে আসতে থাকে। কিছুক্ষণ পর স্যার ওই তো একটা ঘর দেখা যাচ্ছে। চলো ওখানে গিয়ে খোঁজা যাক। আর একটা কাজ করবে, কাউকে বাঁচিয়ে রাখা যাবে না। কিবরিয়া এখানে নেই, তাই এখান থেকে কিছুটা তথ্য পাওয়া যায় কিনা তা দেখতে হবে। ঠিক আছে স্যার। ওরা ওই জায়গা দেখতে থাকে। অনেক কিছু ওরা খুঁজে পায় ওখানে। তেমন কোনো লোক ওরা ওখানে খুঁজে পায়নি, শুধু ভেতরে কিছু বন্দুক দেখতে পায়।
এই ছাড়া অন্য কোনো তথ্য পায়নি। তখনই একটা রাডার চোখে পড়ে। স্যার দেখুন একটা রাডার। এখন এই রাডার দিয়ে দেখি ওই হেলিকপ্টারের কোনো খোঁজ পাই কিনা। ঠিক আছে, দেখতেছি। কিছুক্ষণ দেখার পর ওই হেলিকপ্টার এয়ারপোর্টে ছিল, তাই আবিরকে নিয়ে বের হওয়ার আগে ভেতরে কয়েকটা বোমা ফিট করে রাখে। এখন চলো, আমরা এয়ারপোর্টে থেকে বাকি তথ্য বের করতে পারবো, কিন্তু এই জায়গার অস্তিত্ব আর রাখা যাবে না। বোমা ফিট করে চলে আসে। আকাশ ও আবির চলে যায়। এইদিকে ওরা যাওয়ার পর ওই জায়গায় বোমার আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এটা দেখে ইরা ভয় পেয়ে যায়, তাই ওখান থেকে চলে আসে বাড়িতে এসে ইরা আকাশের বাবাকে সবটা জানায়। এইদিকে ওরা এয়ারপোর্টে চলে আসে। দেখুন তো এই লোকটা আপনাদের এখান থেকে গিয়েছে কিনা। স্যার এগুলো দেওয়া সম্ভব না। আপনি জানেন কি আমি কে? দেখুন, প্যাসেঞ্জার ইনফরমেশন আমরা এইভাবে দিতে পারবো না। কোনো পুলিশ অফিসার যদি আসে তাহলে তো বলবেন। তবে ওই লোকটাকে বড় অফিসার হতে হবে। ওকে নিয়ে আসতেছি। আকাশের বাবা কমিশনার, সেই জন্য অনেক পুলিশই আকাশকে চেনে। তাই ওখানে এয়ারপোর্টের দায়িত্বরত একজন পুলিশ এসে বলে, দেখুন, ওনাদের যা ইনফরমেশন লাগে দিয়ে দিন। ওকে স্যার, আপনি একটু সময় দিন, আমি জানাচ্ছি। তবে তাড়াতাড়ি করবেন। ওই লোকটা আমেরিকার ফ্লাইটে যাচ্ছে। ওই ফ্লাইটে অলরেডি 30 মিনিট আগে এয়ারপোর্ট ছেড়ে চলে গিয়েছে, তাই এখন কিছু করা থাকে না। আচ্ছা সমস্যা নেই, আমরা তাহলে স্যারের সাথে কথা বলে আমেরিকা চলে আসব। তাহলে চলুন আগে আমরা বাড়িতে যাই। চলো। এদিকে আকাশ বাড়িতে আসতে থাকে, অন্যদিকে ইরা সবটা বলা শেষ। আমি বুঝতে পারছি না আকাশের মাথায় কি চলতেছে। ও আমেরিকায় যাওয়ার পর এতটা বদলে গিয়েছে, আমি নিজেই তো ওকে চিনতে পারছি না ঠিক মতো। আচ্ছা আব্বু, ও কোনো খারাপ কাজ করছে না তো? এমনটা কখনো হবে না। ও আমার ছেলে খারাপ কাজ করতে পারে না। আমি চাই ও ভালো কাজ করুক। আমেরিকারও ঠিক মতো বাড়িতে থাকে না, মাঝে মাঝে ও বাড়িতেও আসে না ঠিক মতো রাতের বেলায়। আচ্ছা ও আসুক, তারপর ওকে জিজ্ঞাসা করে দেখি। এদিকে কিছুক্ষণ আকাশ আসে, এসে ইরাকে তৈরি হতে বলে। আচ্ছা আমি বুঝি না, তুমি যেখানে যাচ্ছ আমাকে নিয়ে যাও, ভালো কথা, কিন্তু এক একটা জায়গায় এত কম সময় থাকো কেন? দেখো বেশি কথা বলতে যেও না, তাড়াতাড়ি এখন চলো। বাবাকে তো বলে যাবে। সমস্যা নেই, বাবাকে আমি কল দিয়ে জানিয়ে দিব। কিন্তু এখন আমরা কোথায় যাব? উফ, কথা না বাড়িয়ে চলো তো। ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে আবির এয়ারপোর্টে ছিল। ইরাকে নিয়ে যাওয়ার সময় আবার পথের মধ্যে বিপদ ঘনিয়ে এসেছে ওদের জন্য। কিছুক্ষণ যাওয়ার পর, স্যার কত সময় লাগবে? এই তো 20 মিনিট লাগবে। স্যার আমি টিকিট কিনে রেখেছি, এই ধরুন। আপনাদের যদি 20 মিনিট লাগে তাহলে বাড়িতে আরও 20 মিনিট রেখে টিকিট কেটে নিই। ঠিক আছে, তাই করো। কল কেটে দেওয়ার পর আকাশের গাড়ির সাথে পরপর কয়েকটা গাড়ি এসে ধাক্কা মারতে থাকে। এতে গাড়ির অনেকটা ক্ষতি হয়। ইরা, তুমি গাড়ি চালাও, আমি এদেরকে দেখতেছি। আমার ভয় করতেছে। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। ইরা চালাচ্ছে। আকাশ গাড়ি থেকে বন্দুকগুলো বের করে ওদের গাড়িতে বড় হামলা করতে থাকে। একে একে গুলি করতে থাকে আর একে একে ওই লোকগুলোর ক্ষতি হতে থাকে। ম্যাম, ওই ছেলের সাথে তো আমরা পেরে উঠছি না। পারতে হবে, যে করে হোক আকাশকে আটকাও। ম্যাম, আমরা তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো কাজই তো হচ্ছে না। ওই ছেলেটা একের পর এক সব আধুনিক অস্ত্র বের করে আমাদেরকে গুলি করে থাকে। আপনার কথা মতো ব্লুট গাড়ি নিয়ে এসেছি, কিন্তু তা তো কোনো কাজ হচ্ছে না। ওই ছেলের বন্দুকের কাছে টিকতে পারবে না বলে মনে হচ্ছে। তাহলে আকাশের উপর হামলা করো, ওকে আহত করে হলেও আমার কাছে নিয়ে আসো। ওকে ম্যাম। এইদিকে ওরা যতই চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো লাভই হচ্ছে না। ওরা আকাশের কিচ্ছু করতে পারছে না। এইদিকে গ্র্যানেড একটা ওই লোকগুলো গাড়িতে মেরে দেয়। এতে করে ওই লোকগুলোর গাড়ি নিমিষেই ধ্বংস হয়ে যায়। ওদের একটা গাড়ি ধ্বংস হওয়াতে ওরা তাড়াতাড়ি করে বাকি গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসে। ওরা আসার পর, ওরা তো চলে গিয়েছে। নাও, এখন শুধুমাত্র এখান থেকে যেতে পারলেই হবে। ওরা এয়ারপোর্টে এসে পৌঁছায়। ওখানে
আবিরের সাথে দেখা করে। টিকিট নিয়ে ওরা প্লেনে গিয়ে বসে পড়ে। ওখানে সব রকম প্ল্যান করতে থাকে। এইদিকে ওরা কি ভাষায় কথা বলে এরা নিজেও জানে না। আসলে এজেন্টের লোকদের ভিন্ন রকম ভাষায় কথা বলা শেখানো হয়, কেননা ওরা যখন শত্রুদের কবলে থাকে কিভাবে নিজেদের মধ্যে কথা বলতে পারবে সেই বিষয়ে ওদের সব কিছু শেখানো হয়। ওদের কথা বলা শেষ হয়ে গেলে, তুমি কি ভাষায় কথা বললে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমাকে বুঝতে হবে না, তুমি এয়ারপোর্ট থেকে সোজা বাড়িতে চলে যাবে। আর তুমি কি করবে? আমার অনেক কাজ আছে, ওই কাজটা শেষ করে তারপর আমি আসব। বুঝি না, এখানে আসার পর থেকে তুমি এতটা বদলে গিয়েছো তা তো আমি বুঝতে পারছি, কিন্তু কি কারণে তা কি একটু বলবে? পরে জানাবো, এখন যা বলেছি সে অনুযায়ী কাজ করলেই হবে তোমার। আচ্ছা তাই করব, কিন্তু তাড়াতাড়ি বাড়িতে আসবে। কিছু ঘন্টার পর বিমান ল্যান্ড করে ওদের এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে। ইরাকে একটা গাড়িতে উঠিয়ে দেয়। ইরা ওই গাড়িতে করে চলে যায়, আর অন্য আরেকটা গাড়ি করে আকাশ ও আবির চলে আসে ওদের অফিসে। অফিসে যাওয়ার পর তানুকে বলে, তানু, তোমাকে যে কাজটা দিয়েছি ওই কাজটা কি করেছো? জি স্যার। তাহলে বলো তুমি কি কি জানতে পারলে? স্যার, ওখানে বেশিরভাগই মাফিয়া থাকে, তবে ওরা নাকি কিবরিয়ার নাম কখনো শোনেনি এবং কাউকে ওই নাম বলতেও দেখেনি। বুঝেছি, তাহলে অন্য চিন্তা করতে হবে। আচ্ছা একটা কাজ করো, তোমরা কয়েকজন এই জায়গায় যাবে, যাওয়ার সময় যাবতীয় যা কিছু আছে সবই নিয়ে যাবে। ওখানে কাউকে বাঁচিয়ে রাখবে না। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, ওদের মধ্যে যে কিবরিয়ার নামটা শুনেছে ওই লোকটাকে ধরে আনবে, তার সাথে ওখানে যা কিছু পাবে সবই ধ্বংস করে দিবে। ঠিক আছে স্যার, তাই হবে। আবির কিছু এজেন্টদের দিয়ে চলে যায়। এইদিকে ওখানে থাকা সব তথ্য আকাশ ওর আঙ্কেলকে জানায়। স্যার, কিবরিয়া তো লন্ডন থেকে পালিয়ে আমেরিকা এসেছে। তাহলে তো ভালো কথা, এখন ওকে নিজের দেশেই আমরা মারতে পারবো। কিন্তু ওকে খুঁজে বের করাও অনেক কষ্টের হয়ে যাবে, কেননা ওকে খুঁজে বের করতে পারছি না, কেননা ওকে এখানকার কেউ চেনে না। তা একটা কথা বলো, তোমরা এয়ারপোর্টের পুলিশদের বললে তো ওরা ওকে আটকে রাখতো। স্যার, কিবরিয়া এয়ারপোর্টে থেকে অন্যভাবে বেরিয়েছে। আমি টিকিট কাউন্টারে কল দিয়েছিলাম, কিন্তু এতেও কোনো লাভ হয়নি। ওরা জানায় এই লোকটা নাকি এখান থেকে বের হয়নি। তাহলে এখন কি করবে? আপনি চিন্তা করবেন না, কিবরিয়াকে খুঁজে বের করব, কিন্তু ওই কিবরিয়া আমাদের দেশে বোমা ব্লাস্ট করার প্ল্যান করে চলেছেন। কি বলছো? তা কোথায় করবে? সে তথ্য এখন পর্যন্ত জানতে পারেনি, তবে খুব শীঘ্রই জানতে পারবো। ওকে, যা করার তাড়াতাড়ি করো। স্যারের সাথে কথা বলে আকাশ চলে আসে বাড়িতে। ওখানে ইরার মায়ের সাথে দেখা হয়। আকাশ, কোথায় ছিলে এতক্ষণ ধরে? এই তো আন্টি, কাজে ছিলাম। তোমার বাবা কি ইরার বিয়ের ব্যাপারে কিছু কি বলেছে? কি? ইরার বিয়ে কার সাথে? তা জানি না, তবে ইরার জন্য পাত্র তোমার বাবাই দেখবে। ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলবো। ঠিক আছে, তাই করো। এদিকে আকাশ ওর বাবার সাথে কথা বলে সবটা জানতে পারে, কিন্তু কার সাথে বিয়ে হবে তা এখনো বলেনি। এইদিকে আকাশ কল কাটতে যাবে, তখন বলে, তোমাকে তো একটা কথা বলা হয়নি। কি কথা? আমি তোমারও বিয়ে ঠিক করেছি। কি, তুমি লন্ডন থেকে আমার বিয়ে ঠিক করেছো? আমি কালকে আমেরিকা আসব। একদিকে আমি এটার বিয়ে যেদিন দিব, তোমার বিয়েও আমি ঠিক সেদিনই দিব। কিন্তু কেন? কেন, তুমি কি অন্য কাউকে পছন্দ করো নাকি? এখন আর বলে কি হবে? আচ্ছা, তোমার যা ভালো মনে হয়। কথা বলা শেষ করে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর ইরা এসে আকাশের পাশে বসে। কিছু শুনেছো কি? তুমি খুশি তো? খুশি হব না কেন? তোর যেদিন বিয়ে হবে আমারও সেদিনই বিয়ে হবে। তাহলে তো ভালো। তা মেয়ে দেখেছো? এখনো দেখিনি। তা তুমি কি ছেলে দেখেছো? আমিও দেখিনি, আর দেখার ইচ্ছেও নেই। তোমাকে কিছু বলার ছিল। কি কথা? এখানে না। তাহলে কোথায় বলবি? চল, সমুদ্রের ধারে গিয়ে বলবো। আচ্ছা চল। এইদিকে ইরা তো মহা খুশি, কেননা আকাশ ইরাকে ওর মনের কথাটা বলবে। কিন্তু ইরাও প্ল্যান করে রাখে আকাশের কথায় কি উত্তর দিবে।
কিছুক্ষণের মধ্যে ওরা সমুদ্রের ধারে চলে আসে, যেন গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে। তুমি কি এখানে আমাকে হাঁটার জন্য নিয়ে এসেছো নাকি? আসলে তা না। তাহলে কি জন্য এসেছো তা তো বলবে। আচ্ছা, ওখানে গিয়ে বসি, তারপর না হয় বলি। ঠিক আছে, চলো। ওরা দুইজন ওইখানে গিয়ে বসে পড়ে। একটু পর আকাশ উঠে দাঁড়িয়ে যায়। তোমাকে যে কথাগুলো বলবো জানি ওই সব কথাগুলো এখন বলে কোনো লাভ নেই, কিন্তু তবুও বলতে হচ্ছে, কারণ এতে যদি নিজেকে একটু হালকা মনে হয়। উফ, আসল কথাটা বলো। আসলে আমি বলতে চেয়েছি আই লাভ ইউ ইরা। জানি আমি অনেক দেরি করে ফেলেছি বলতে, কিন্তু এখন বলে দিয়েছি নিজের মনটাকে হালকা করার জন্য। আই লাভ ইউ টু আকাশ। আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সত্যি তুমি অনেক লেট করে ফেলেছ। যখন বিয়ে ঠিক হয়ে গিয়েছে তখন আর কোনো কিছু করার নেই। তুমি আমাকে ভালোবাসতে তাহলে আগে কেন বলনি? তুমি জানো না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। এইসব কথা ছেলেদেরই আগে বলতে হয়। এই মুখ ফাটে না বলে আজকে দুইজন থেকে অনেক দূরে চলে যেতে হবে। এখন আর কি করবে বলো? চলো বাসায় ফিরে যাই, নয়তো বাবা মা আবার জিজ্ঞেস করবে এখন কেন বের হয়েছি। একটা ইচ্ছে পূরণ করবে কি? কি ইচ্ছে? শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে দিবে? ইরা কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর বলে, আচ্ছা ধরো, তবে এর বেশি করতে পারবে না। ইরার কথা শুনে জড়িয়ে ধরে। আর এই জড়িয়ে ধরা অনেকক্ষণ ধরে চলতে থাকে। অনেকক্ষণ পর হয়েছে কি, নাকি আরো কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখবে? মন তো চায় আরো অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখতে, কিন্তু সে অধিকার যে আমার নেই এখন আর। আচ্ছা চলো তাহলে বাড়িতে যাওয়া যাক। কিছুক্ষণ পর ইরাকে নিয়ে চলে আসে বাড়িতে। ইরা ওর মতো করে ওর বাড়ি চলে যায়, আর আকাশ যেতে চাইবে তখন। কি ব্যাপার আকাশ, তোমার মুখ এত শুকনো কেন? এমনি আঙ্কেল। কয়েকদিন পর তোমার বিয়ে আর তুমি কি না মুখ এরকম করে রেখেছো? আসলে তেমন কিছু না, আমার আর ইরার বিয়ে একই দিনে দেওয়ার কি প্রয়োজন ছিল? তা তো আমি আর জানি না, তোমার বাবা এই নিয়ে বলতে পারবে। আচ্ছা আব্বু কখন আসবে? এই তো কালকেই তো বললো আসবে। ঠিক আছে, আমি রুমে গেলাম। এইদিকে ইরা রুমে গিয়ে আকাশের বাবাকে সবটা বলে। উনিও সবটা শুনে খুশি হয়। আর কেন ইরা খুশি হবে না বলুন? আচ্ছা যাক গিয়ে, এই বিষয়ে বাদই দিলাম। পরের দিন আকাশের আব্বু আসার পর বিয়ের সব কিছু ঠিকভাবে চলতে থাকে। আকাশ বেশিরভাগ সময়ই বাহিরেই থাকে, কেননা কেসের ব্যাপারে বাইরে যেতে হয়। অন্যদিকে আকাশের বাবা অনেকটা বিরক্ত হয়ে যায়। বৌমা, আকাশ কোথায় আছে? জানি না, ওর বিয়ে অথচ ও ঠিকমতো বাসায় থাকে না। কখন যে কোথায় যায় কিছুই বুঝতে পারছি না। আমেরিকায় আসার কয়েকদিন পর থেকে আকাশ অনেক চেঞ্জ। কার সাথে কাজ করে কিছুই বুঝতে পারছি না। ওকে তো আমি আমার কাছেই পাই না। চিন্তা করো না, আর তো 2 দিন, তারপর সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আবিরকে নিয়ে কাজ করতে এইদিকে তনু আসে। স্যার কিছু তথ্য পেয়েছি। কি তথ্য? স্যার আপনি যে ভার্সিটিতে পড়তেন ওই ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা চলে। তাহলে তো যেতে হয় ওখানে। তাহলে ওখান থেকে যদি কোনো তথ্য পাই। তাছাড়া কিবরিয়াও একজন ড্রাগস ডিলার ছিল। তাহলে চলুন স্যার। যাব, তবে সাধারণভাবে যেতে হবে, কেউ যেন বুঝতে না পারে। ওকে স্যার, তাই হবে। এইদিকে তানু আসে। এদিকে কিছুক্ষণ পর ওরা ছদ্মবেশে চলে আসে ভার্সিটিতে। ভার্সিটিতে আসার পর ওরা চারদিকে ছড়িয়ে পড়ে। তানু তুমি এইদিকে যাও, আর আবির তুমি ওই দিকে যাও। ঠিক আছে স্যার। ওরা মোটামুটি 20 মিনিট অভিযান চালিয়ে অনেক তথ্য বের করতে পেরেছে, কেননা ওরাও ছাত্র সেজে কয়েকজন থেকে ড্রাগস নিয়ে নেয়, তার সাথে কিছু তথ্যও পায়। এই তথ্যের আলোকে ওরা চারদিকে ছড়িয়ে পড়ে, সাথে পুলিশদের কল দিয়ে জানিয়ে দেয় ওদের নিয়ে যাওয়ার জন্য। ওই কাজটা শেষ করে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর, আকাশ, আজকে তোমার বিয়ে, আর তুমি এখন আসতেছো বাসায়? এতক্ষণ কোথায় ছিলে? আব্বু কাজ ছিল, তাছাড়া বিয়ে তো সন্ধ্যার পর হবে। আমি এখনই রেডি হয়ে নিচ্ছি। তাড়াতাড়ি যাও। আব্বু এর আগে চলে গিয়েছে। ওরা অন্য রিসোর্টে গিয়েছে, আমরা আরেকটা রিসোর্টে যাব। আমি রেডি হয়ে আসতেছি। কিছুক্ষণ পর আকাশ নিচে নামে। নিচে নামলে ওর বাবা ওকে নিয়ে চলে যায় রিসর্টে। ওখানে কিছুক্ষণ পর,
বাবা বিয়েতে তো অনেক মানুষ, কিন্তু এখানে কোণে কোথায়? কনে দেখে কি করব? না মানে যাকে বিয়ে করব তাকে কি দেখবো না? কেমন একটা দেখায় না? এখন না, একসাথে বাসর ঘরে দেখতে পারবি। তাই কোনো কথা না বলে চুপচাপ বসে থাক। এদিকে আর কোনো কথা বলেনি। কিছুক্ষণ পর বিয়ের অনুষ্ঠান শুরু হলো। বিয়ে হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ ও বউকে গাড়িতে বসানো হলো। এইদিকে ইরার বিয়ে হয়ে ইরাও চলে যায়। কয়েক ঘন্টা পর আকাশের বউকে রুমে বসিয়ে রাখা হয়। এদিকে আকাশ বাহিরে ছাদের উপর অপেক্ষা করে বসে আছে। তখন আবির ও তানু আসে। স্যার, ম্যাম তো আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনি আর কতক্ষণ এইভাবে অপেক্ষা করবেন? আবিষ্কার ঠিক বলেছে, আপনার তো এবার যাওয়ার দরকার ভিতরে। কিন্তু যাব কি করে? ভালোবেসেছি একজনকে আর বিয়ে করতে হয়েছে আরেকজনকে। তাহলে ভেবে দেখো আমার কতটা কষ্ট হচ্ছে। এই জন্য আবির আর তানু, তোমরাও কাউকে ভালোবাসলে তাড়াতাড়ি বলে দিবে, না হয়তো আমার মতো কষ্ট পেতে হবে। স্যার, এটাই তো ভাগ্যের খেলা, যা আমাদের উপরে থাকে না। আচ্ছা স্যার, তাই করব। এদিকে কিছুক্ষণ পর আকাশের বাবা আসে ছাদে। উনি আকাশকে এইভাবে দেখে জিজ্ঞেস করে, আকাশ, কি ব্যাপার? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? না বাবা, এমনিতেই। এমনিতে মানে? ওখানে আমার বৌমা তোর জন্য অপেক্ষা করতেছে, আর তুই কি না এখানে এসে দাঁড়িয়ে আছিস? যা, তাড়াতাড়ি করে ভিতরে যা। আব্বু আর একটু পরে যাই। পরে কেন যাবি? এখন 1টা বাজে। এমনিতে কিছুক্ষণ পরে তো সকালই হয়ে যাবে। ঠিক আছে আব্বু, যাচ্ছি। তাড়াতাড়ি যা। এইদিকে আকাশ রুমে যাওয়ার নাম করে একটু সাইডে চলে যায়। ওখানে গিয়ে ইরাকে কল দেয়। আকাশের এমন কল দেওয়াতে ইরা কিছুটা অবাক হয়। তাই অবাক হয়ে কলটা রিসিভ করে। এ কি, তুমি বাসুর ঘর থেকে কল কেন দিয়েছো? আমি এখনো বাহিরে। তা নতুন বউ রেখে বাইরে কি করছো? যাকে ভালোবাসি না তার সাথে কি হয়ে থাকবো? দেখো, চেষ্টা করলে অবশ্যই পারবে। তাছাড়া বউয়ের কাছে যেতে যেতে তুমি ওকে ভালোবেসে ফেলতে পারবে। আমার কথা বাদ দাও, তুমি বাসর ঘরে বসে ফোন রিসিভ করলে কি করে? আমার হাজবেন্ড তো এখনো আসেনি, বাইরে বন্ধুদের সাথে আছে, আর ওর ভাবিরা আসতে দিচ্ছে না। তুমি কি পারবে আমাকে ছাড়া অন্য পুরুষের কাছে যেতে? এখন তো কোনো কিছু করার নেই, তুমি অনেক লেট করে ফেলেছো। যদি আরো কয়েকদিন আগে বলতে, তাহলে তো আজকে তোমার বউ হয়ে আমিই থাকতাম। আমি যে পারছি না। পারতে তো হবেই। আচ্ছা, আমার হাজবেন্ড আসতেছে, পরে কথা বলবো। এই বলে ইরা কল কেটে দেয়। এদিকে আকাশ রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করলে আকাশের বউ বিছানা থেকে নেমে আকাশকে এসে সালাম দেয়। আকাশ ওর বউকে পায়ের কাছ থেকে তুলে বুকে তুলে না নিয়ে দাঁড় করায়। আকাশের বউ কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই বিছানায় গিয়ে বসে পড়ে। এদিকে আকাশ বলতে শুরু করে, তোমাকে আমার কিছু কথা বলার ছিল, জানি না কিভাবে বলবো। আমি তোমাকে ভালোবাসতে হয়তো আমার কিছুটা সময় লাগবে, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, এখনও বাসি, কিন্তু তাকে আমি আমার লাইফে এখনও পাইনি, আর কখনো পাবো না। কারণ আমাদের দুজনেরই একই দিনে বিয়ে হয়ে গিয়েছে। সেই জন্য না ওর বরকে আমি দেখেছি, আর নাই আমি আমার বউকে দেখতে পেলাম। এদিকে আকাশ তাকিয়ে দেখে ওর বউ বিছানায় বসে বসে সব কিছু শুনতেছিল, কিন্তু আজও কোনো কথা বলেনি। তাই থেমে গিয়ে আবারও বলতে শুরু করে, তোমার থেকে খারাপ লাগবে এটাই স্বাভাবিক, কারণ মেয়েরা বিয়ের পর স্বামীর ভালোবাসা চায়, কিন্তু তোমার কপালে হয়তো কখন জুটবে তা আমি নিজেও জানি না। এই কথা বলার সাথে সাথে আকাশের বউ বিছানা থেকে উঠে আকাশের কলার ধরে। এতে আকাশ অনেকটা ভয় পেয়ে যায় নতুন বউয়ের এমন আচরণে। এরপর আকাশের বউ ঘোমটা সরালে আকাশ তো আরো বেশি অবাক হয়। তার কারণ আপনারাও একটু পর জানতে পারবেন। এ কি, তুমি এখানে কি করে? ওই কানার বাচ্চা, বিয়ে করার সময় আমার নামটাও কি দেখিসনি? ওখানে তো নীলাঞ্জনা চৌধুরী লেখা ছিল। ওরে হাদারাম, ওটা আমার আসল নাম ছিল। দেখো, হাজবেন্ডকে এইসব কথা বলতে লজ্জা করে না? বাসর ঘরে নতুন বউয়ের সামনে তুমি যে নিজের প্রেমিকার কাহিনী শোনালে, তার বেলায়? আমি তো নিজের আবেগটা খুলে বললাম। আসছে আমার আবেগওয়ালা, এত দেরি করলি কেন? আজকে যা করেছিস ভুলে গেলাম,
এরপর থেকে যদি রাত 9টার আগে তুই বাসায় না আসছিস তাহলে তোর বাসায় ঢোকা বন্ধ। এ কি তুমি হাজব্যান্ডকে তুই তুই করে বলতেছো? এখনো তো কিছুই দেখোনি, সামনে কি হবে তাই চিন্তা করো। এখন তাড়াতাড়ি কাছে টেনে নাও আমাকে, 3 ঘন্টা পর সকালেই হয়ে যাবে। ঠিক আছে, তাই করো। এইদিকে শুরু হলো ওদের বাসর ঘরে রোম্যান্স করা। আর এর বেশি আপনারা জানতে চাহিয়েন না। পরের দিন সকালে এরা গোসল করে বেরিয়ে আসে, এসে দেখে আকাশ ঘুমাচ্ছে। তাই চুলের পানি আকাশের চোখে ফেলে, তাই আকাশ তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ইরাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। এই খাটাস একদম না, যাও আগে গোসলে। আর একটু। একটুও না, তুমি যাবে কি না তাই বলো। আচ্ছা, যাচ্ছি। ইরা নিচে গিয়ে নাস্তা বানাচ্ছে। তখন ইরার বাবা মা ও আকাশের বাবা মাও ছিল। ইরাকে দেখে, বৌমা আকাশকে কেমন সারপ্রাইজ দিলে? আব্বু, তুমি যদি থাকতে তাহলে হাসতে হাসতে তুমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকতে। কেন, কি করেছে? তোমার ছেলে আমার কাছে এসে নিজের প্রাক্তন প্রেমিকার কাহিনী এসে আমাকে শোনাচ্ছে। ইরার কথা শুনে ইরার বাবা মা ও আকাশের বাবা হাসতে থাকে। আমার এই ছেলে কখনো মানুষ হবে না মনে হচ্ছে। বাসর ঘরে কেউ নতুন বউকে এইগুলো বলে? তবে আব্বু, আমি কিন্তু অনেক মজা পেয়েছি ওর কথা শুনে। ওই তো আকাশ আসতেছে। সবাই চুপ করে আছে। আকাশ এসে সবার সামনে এসে বলে, আঙ্কেল, আন্টি ও বাবা, তোমরা 3 জন আমার সাথে এত বড় চিট করতে পারলে? আমি ভাবতেও পারিনি তোমরা আমাকে এইভাবে কষ্ট দিবে। আমরা কি করেছি? যখন ইরার সাথে আমার বিয়ে ঠিক করেছেন তখন বিয়ের আগ পর্যন্ত কেন বললেন না? এই যে মিস্টার, আমাদের বিয়ে দেওয়ার কথা তো সেই 7 বছর আগে থেকে ঠিক করা ছিল। কি 7 বছর আগে থেকেই? এই জন্য তো আমি অন্য কাউকে ভালোবাসতে পারিনি। সেই জন্য এখন এইরকম একটা হাদারাম ভাগ্যে জুটলো। যদি 7 বছর আগে বিয়ে না ঠিক করতো এতদিনে প্রেম করে বিয়েও করে নিতাম, কিন্তু এখন তো ভাগ্যে তাও নেই। তার মানে এই খেলায় আমি কিছুই জানি না, সবই তোমরা ছেলে আর আমি একা খেলে গিয়েছিলাম। তুমি বোকা দেখে বুঝতে পারোনি। এদিকে কথা শেষ হয়ে গেলে আকাশ ও ইরা রুমে আসে। তার মানে সবই তোমাদের প্ল্যান ছিল? তুমিও কি বলো তো, একটা মেয়ে তোমার সামনে তখনই ওই রকম ভাবে আসে যখন সে তাকে দেখার সম্পূর্ণ অধিকার থাকে। আমি তোমার সামনে ওই রকম ভাবে ইচ্ছে করে আসলাম, এতে করে তোমার মনে মেয়েদের জন্য কি রকম ফিলিংস কাজ করে তা দেখার জন্য। কিন্তু আমি দেখলাম তুমি একদম অন্য ছেলেদের মতো না যে সুযোগের সৎ ব্যবহার নিবে। এই জন্য তোমাকে ভালো লেগে যায়। সত্যি বলছো তো? হুম। তাহলে আর দেরি কিসের? এই বসে আবারও ইরাকে জড়িয়ে ধরে। এইভাবে 7 সপ্তাহ ওদের রোম্যান্স চলতে থাকে ধীরে ধীরে। এইদিকে ইরা তো বিরক্ত হয়ে যায় আকাশের জন্য। এই, তুমি বিয়ের পর বাসা থেকে বের কেন হচ্ছ না? আমি তো তোমাকে আর সহ্য করতে পারছি না। যাও তো এখান থেকে, কোথাও থেকে ঘুরে আসো। কথাটা বলতে না। তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। বলতেই কল আসে। আকাশ কথা বলা শেষ হলে, তোমার কথা লেগে গেল, আমি তাহলে এখন যাচ্ছি। সাবধানে যেও আর সাবধানে আসিও। আকাশের কপালে চুমু দিয়ে তুমিও সাবধানে থাকবে। এদিকে বের হয়ে চলে আসে অফিসে। অফিসে এসে তানুকে বলে, তানু, ওর ব্যাপারে কিছু কি জানতে পেরেছো? জি, ফার্স্টে থেকে তুলে নিয়ে আসা ওই লোকগুলোর মধ্যে অনেককে জিজ্ঞেস করে আমরা কিবিরিয়ার খোঁজ পেয়েছি। তাহলে আর লেট কেন করছো? চলো ওইদিকে যাওয়া যাক। ওদের সাথে যেতে হলে আমাদের তো পুলিশ বা অন্য যে কোনো ফোর্স নিয়ে যেতে হবে। কিন্তু অন্য বাহিনী নিয়ে গেলে তো আমাদের রহস্য ওরা জেনে যাবে। তাহলে এখন কি করবেন স্যার? আমাদের বাকি এজেন্সি থেকে এজেন্টদের ডেকে নাও, আমরা এখনই রওনা দিব। তার সাথে সব রকমের হাতিয়ার নিয়ে নাও। ঠিক আছে, আমি ওদের লোকেশন দিয়ে দিচ্ছি, সাথে মেসেজও। ওকে, তাই করো। 1 ঘন্টা পর আকাশ ও
ওর টিমদের নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে পুলিশের লোক আসে আকাশের আব্বুর কাছে। স্যার, কিবরিয়ার খোঁজ পেয়েছি। তাহলে সমস্ত ফোর্স নিয়ে চলো, আজকে আমি ওই কিবরিয়ার খেলা শেষ করব। ঠিক আছে। এদিকে পুলিশ আসতে থাকে। অন্যদিকে আকাশ বাকি এজেন্টদের নিয়ে চলে আসে ওই আস্তানায়। কিবরিয়া আস্তানা একটা দ্বীপের মধ্যে ছিল। আকাশ সব বাকি এজেন্ট ওই দ্বীপে গিয়ে পৌঁছায়। 4 জন এজেন্ট দূর থেকে নিশানা করবে আর বাকিরা 4 দিক দিয়ে ঘিরে ধরবে। কাউকে বাঁচিয়ে রাখবে না, শুধু কিবরিয়াকে বাঁচিয়ে রাখবে। ওকে স্যার, তাই হবে। ওরা সামনে এগোতে থাকে। কিছু দূর যেতেই কয়েকজন লোককে দেখতে পায়। ওদের দূর থেকেই নিশানা বানিয়ে মেরে ফেলে। এতে করে কয়েকজন লোক দেখে ফেলে আর ওরা সাবধান হয়ে যায়। ওই লোকগুলো গিয়ে কিবরিয়াকে বলে দেয়, বস বস, আমাদের উপর হামলা হয়েছে। কি? আমাদের খোঁজ পেল কি করে? কে হামলা করেছে? গত কয়েক মাস আগে যে ছেলেটা আমাদের উপর হামলা করেছিল, ওই ছেলেটাই আবার হামলা করেছে। এই ছেলেটার কি আর কোনো কাজ নেই নাকি? আমার পিছনে কেন পড়ে আছে? এখন কি করব? গতবার মতো এবারও কি পালিয়ে যাবো নাকি? না, এবার আর পালালে চলবে না। এবার ওদেরকে মারতেই হবে। এটা আমাদের আস্তানা, তাই এখান থেকে যেন ও বেঁচে ফিরতে না পারে। তার ব্যবস্থা কর তাড়াতাড়ি। সবাইকে অ্যালার্ট থাকতে বল। ওকে বস, তাই হবে। এই বলে আকাশের উপর অ্যাটাক করতে থাকে। এতে করে আকাশের প্রায় 5 জন এজেন্ট মারা যায় আর অন্যদিকে কিবরিয়া প্রায় 100 জন লোকই মারা যায়। এইদিকে কিবরিয়া ভয়ে ওর একটা সিক্রেট রুমে গিয়ে লুকিয়ে থাকে। এইদিকে আকাশের টিম কিবরিয়াকে খোঁজার জন্য আরও ভেতর থেকে ভেতরে গিয়ে খুঁজতে থাকে। স্যার, কিবরিয়া তো কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে কোনো না কোনো সিক্রেট রুম অবশ্যই হবে। ওই রুমে গেলেই আমরা কিবরিয়াকে খুঁজে পাবো। কিন্তু স্যার, কিবরিয়াকে পাবো কি করে? তাছাড়া ওই সিক্রেট রুম কোনো দিক, তাই তো বুঝতে পারছি না। খুঁজে দেখো ভালো করে। এইদিকে ওরা খুঁজতে থাকে। অন্যদিকে আকাশের বাবা চলে আসে ওই দ্বীপে। উনি এসে দেখে ওখানে আগে লাশের বন্যা বয়ে গিয়েছে। কি ব্যাপার? এখানে এতগুলো লোক, এখানে মারা গেল কি করে? জানি না স্যার, চলুন ভিতরে গিয়ে দেখি আসলে কি হয়েছে ওখানে। ঠিক আছে। এইদিকে সিক্রেট রুম ওরা খুঁজে পেল। ভেতর থেকে কিবরিয়াকে খুঁজে বের করলো। তাহলে লুকাতে চেয়েছিস, কিন্তু শেষ পর্যন্ত তুই আমার হাতেই মারা যাবি। তোর সাথে আমার কিসের শত্রুতা বল? কারণ তুই আমার সামনে আমার মাকে মেরেছিলি। আজকে আমি তোকে মারবো। না, আমাকে মারিস না। এদিকে আকাশ কোনো কথা শুনেনি। আবিরের থেকে বন্দুক নিয়ে কিবরিয়ার পুরো শরীরে গুলি ঢুকিয়ে দেয়। এইদিকে আকাশের আব্বু পেছন থেকে পুলিশ নিয়ে সবাইকে হাত তুলতে বলে। এইদিকে আকাশের আব্বু পেছন থেকে পুলিশ নিয়ে সবাইকে হাত তুলতে বলে। এইদিকে ওরা হাত তুলে পেছনে তাকায়। আকাশ ওর বাবাকে দেখে বলে, আব্বু তুমি এখানে? আমি তোর মায়ের খুনিকে শাস্তি দেওয়ার জন্য আমি ওনাদের সাথে এসেছি। কিন্তু তুই আইন কেন নিজের হাতে তুলে নিলি? আবির, তানু, তোমরাও এখানে? দেখুন স্যার, উনি আপনার ছেলে হলেও যখন আইন নিজের হাতে তুলে নিয়েছে তখন আমাদের ওনাকে গ্রেপ্তার করতে হবে। থামুন, আপনি একজন সিক্রেট এজেন্টকে গ্রেপ্তার করতে পারেন না? কি আকাশ, তুমি সিক্রেট এজেন্ট? আব্বু, আমি তোমার আর মায়ের স্বপ্ন পূরণ করেছি আর মায়ের খুনিকেও মেরেছি। সত্যি আজ তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। তাহলে এটা দাঁড়ালো কমিশনারের ছেলে সিক্রেট এজেন্ট। এখন তো পাওয়ার আর পাওয়ারই ওনাদের। গল্পটা এখানেই শেষ করলাম। জানি না কেমন হয়েছে, তবে চেষ্টা করেছি মন মতো করার।